তো আমরা এখন শুরু করছি আমাদের এই ওয়েবিনারটি। সবাইকে এখানে স্বাগতম। প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের স্পিকারদের। আমাদের সাথে এখন আছেন সারা হোসেন ম্যাম এবং আছেন জয়া শিকদার ম্যাম। আমরা তাদের একটা ছোট্ট ডিসক্রিপশন বা ইন্ট্রোডাকশন দিব, যদিও মানে সবাই আমরা তাদেরকে চিনি। জয়া শিকদার ম্যাম উনি একজন ট্রান্সজেন্ডার এবং সেক্সুয়াল মাইনরিটি রাইটস অ্যাক্টিভিস্ট এবং উনি সম্পর্কের নয়া সেতু অর্গানাইজেশনটির ফাউন্ডার এবং প্রেসিডেন্ট। এবং সারা হোসেন ম্যাম আমাদের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং ব্লাস্ট প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর। আপনাদেরকে এখানে পেয়ে আসলে আমরা সত্যি কৃতজ্ঞ, আপনারা যে আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় দিচ্ছেন। আজকের যেই ইভেন্টটা ওটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমরা বিশ্ব নারী দিবস উপলক্ষে একটা রাইটিং কম্পিটিশন করেছিলাম। নারী নিয়েই, আমাদের থিমটাই ছিল নারী। এবং এখন ওইটার সাথে আর কি শেষের দিকে যখন অ্যাওয়ার্ড সেরিমনি হবে তার আগে আমরা চাচ্ছিলাম যে একটা আলোচনা হোক আমাদের এই ফিল্ডে পায়োনিয়ারদের সাথে। তো এই আলোচনাটা আসলে এখন যেহেতু করোনা ভাইরাসের একটা মহামারী চলছে, এই মহামারীর সময় আমাদের কি ধরনের জেন্ডার বেসড ভায়োলেন্সের উপর কি ধরনের ইম্প্যাক্ট পড়ছে, বা আমাদের যে ইস্যুগুলো আছে ওইটার মধ্যে আসলে আমরা কি হচ্ছে, পরিস্থিতিটা কি, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো দুটো মেইন জিনিস আছে, পারিবারিক সহিংসতা বা ডোমেস্টিক ভায়োলেন্স, এবং আমাদের ট্রান্সজেন্ডার ও হিজড়া কমিউনিটির আমাদের যে ভাই বোনরা, তাদেরকে নিয়ে আসলে আমরা মূলত আজকে কথা বলবো। তো সবাইকে আজকে খুবই আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি। তো এখন আমি একটু শুরু করি, সারা ম্যামের সাথেই শুরু করি। আমরা প্রথমে পরিস্থিতিটা জানতে চাচ্ছি। আপনার সাথে একটা ফোন কলে আপনি আমাকে বলেছিলেন যে আপনি নাকি এখন ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে সবচেয়ে বেশি কলস পাচ্ছেন, মানে আগে কখনো এত বেশি ফোন আপনাদের কাছে আসেনি। তো সেটা নিয়ে একটু জানতে চাবো ম্যাম, যে ইমার্জেন্সি হটলাইন যেগুলি আছে, যেটা হচ্ছে কি মানে প্রাইমারি এখন হেলথ, ওখানে কি ধরনের কলস, মানে কি ধরনের কলস, কত বেশি কলস পাচ্ছেন, পরিস্থিতিটা আসলে এখন কেমন? আসলে সংখ্যাটা ওরকম করে বলাটা মুশকিল, বাট আমি বলবো না যে আগে আমরা কল পাইনি, আগে অবশ্যই অনেক কল এসছে। কিন্তু এখন যেটা আমরা দেখছি যে শুধু ব্লাস্টে না, বিভিন্ন সংস্থা যারা আইন সহায়তা দিচ্ছে বেসরকারি ভাবে, এবং আমাদের সরকারিও যে প্রক্রিয়াটা আছে নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে যে একটি হটলাইন আছে, সেখানে অনেকগুলো অনেকে যোগাযোগ করছেন। এবং এটি বোধহয় বোঝাই যায় যে এই পরিস্থিতিতে যেখানে সবাই ঘরের মধ্যে আটকা, সেখানে স্বাভাবিকভাবে যে টেনশন গুলো থাকে, যে কনফ্লিক্ট গুলো থাকে, সেগুলো আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা। আর অনেকে ছোট ছোট জায়গার মধ্যে আটকে পড়ে আছে, নিজের কাজে যেতে পারছে না, স্কুল কলেজে যেতে পারছে না। এবং এখানে শুধু আমার মনে হয় আমরা অনেক সময় যখন পারিবারিক নির্যাতনের কথা শুনি ধরেই নিই যে এটা স্বামী স্ত্রীর ঘটনা, কিন্তু এখানে অবশ্যই অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যদের উপরেও কিন্তু নির্যাতন হতে পারে। এবং এই সময় আমার মনে হয় শিশুদের বিষয়টা বিশেষ করে অবশ্যই মাথায় রাখা উচিত, যে সেখানেও কিন্তু নানান ধরনের নির্যাতন এবং শারীরিক এবং মানসিক দুই দিক থেকে আমি দেখছি যে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এবং সেই ধরনের কলগুলো আমরা ব্লাস্টেও পাচ্ছি, এবং আমি যতদূর জানি অন্যান্য সংস্থাগুলো পাচ্ছে এখন। জি, যেরকম বিশ্বজুড়ে আমরা আসলে একটা ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে to 40% ইনক্রিজ হচ্ছে। তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চিন্তিত যে আসলে ইনক্রিজটা কেমন হচ্ছে বা কি অবস্থা এখানে। এখানে একটা বিষয় একটু অ্যাড করি এখানে, যে ইতিমধ্যে একটা গবেষণা কাজ শুরু করেছে ওই ব্র্যাকের ইনস্টিটিউট ফর গভর্নেন্স, এবং ওনারা দেখছেন যে এই যে কোভিড শুরু হওয়ার পর থেকে বা এই সময়ের মধ্যে এরকম রিপোর্ট পত্র পত্রিকায় আসছে। অবশ্যই সেটা খুব রিলায়েবল, অবশ্যই সূত্র নাম, ইন দ্য সেন্স যে পত্রিকার রিপোর্টের চাইতে আরো অনেক ঘটনাগুলো ঘটে, যেমন আমরা হটলাইন ইত্যাদিতে কিন্তু ওনারা এগুলোর উপর একটা রিসার্চ করছেন, তো সেখান থেকে কিছু তথ্য হয়তো বেরিয়ে আসবে। জি, তো কারেন্ট সিচুয়েশনে আসলে করোনা ভাইরাস আমাদের লাইফের
আমাদের জীবনের প্রত্যেকটা অংশে এফেক্ট করছে, এটা আমরা এখন বুঝতে পারছি। তো আমি এখন জয়া ম্যামের কাছে যেতে চাই। জয়া ম্যামকে আমি জিজ্ঞেস করতে চাই যে আমাদের যে ট্রান্সজেন্ডার এবং হিজড়া সম্প্রদায় আছেন তাদের বর্তমান অবস্থাটা কি, এবং কারণ তারা যদি তারা এক ধরনের দিনমজুরি, তারা যে ধরনের কাজ করেন তারা মানে ডেইলি আর্ন করেন। তো এখন যেহেতু ওনারা এই কাজটা করতে পারছেন না, তাদের আয় এখন বন্ধ হয়ে গেছে, তাদের অবস্থাটা আমরা একটু জানতে চাবো, তারা কিভাবে তাদের দিন কাটাচ্ছেন বা তাদের অবস্থাটা আসলে। জয়া ম্যাম। আহ, হিজড়া সম্প্রদায় যারা আছে এবং ট্রান্সজেন্ডার মানুষ যারা আছে তারা আসলে রাষ্ট্রের থেকে কোনো চাকরিভুক্তি অন্তর্ভুক্ত নয় এবং কোনো কর্পোরেট প্রতিষ্ঠান বা কোনো কিছুতেই তারা কোনো চাকরিভুক্ত এমপ্লয় না। তাহলে তারা দিনমজুর হিসেবে ডেলি নিজের কমিউনিটিতে যে রোজগার করে, সেটা আপনারা অনেকেই জানেন যে ট্রেডিশনাল কালচার, যে নতুন বাচ্চা হলে বাচ্চা আশীর্বাদ করে পয়সা নেওয়া এবং দোকান থেকে টাকা উঠানো, এই কাজটি সম্পূর্ণ মানুষের উপর নির্ভরশীল। মানুষের এই জি করোনা ভাইরাস আসার কারণে এই কাজটি তাদের জন্য বন্ধ হয়ে যায়। প্রত্যেকটা বাড়ির দরজা তাদের জন্য বন্ধ হয়ে যায়, দোকানগুলিতে গিয়ে তারা পয়সা চেয়ে আনতে পারতেছে না, যার কারণে তারা যে প্রতিদিনের নিত্যদিনের রোজগার, সেই রোজগার থেকে বঞ্চিত হওয়ার পরে প্রাথমিক দিকে তাদের মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে। তারপরে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে খাদ্য সংকটের সহায়তা পূরণ করতে পেরেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে হাউস রেন্ট, তাদের বাড়ি ভাড়া। তো এই দিন নিত্যদিনের ইনকামের লোকজন রোজ আনে রোজ খায়, সেই মানুষটির এখন কি অবস্থা? একটা হচ্ছে অর্থ সংকট, আর একটা হচ্ছে তার হাউস রেন্ট। এই দুটো প্রবলেম জি তাদের এখন ডিপেন্ড করছে তাদের উপর। জি। তো ম্যাম, আপনি দুটা সমস্যা তুলে ধরলেন, যে খাদ্য সংকট, খাদ্য অর্থ সংকট এবং তাদের হাউসিং, তারা ঘর ভাড়া দিতে পারছেন না। তো আমি আসলে আমাদের আজকের কলটার অনেক বড় একটা অংশ হচ্ছে ইউথ, আর ইউথ কিভাবে ইনভলভ হতে পারে, আমাদের সমাজ কিভাবে পাশে দাঁড়াতে পারে এই সকল মানুষের। তো জয়া ম্যামকে জিজ্ঞেস করবো যে আহ খুবই প্রয়োজন করোনা হ্যাঁ, হ্যাঁ। ভাইরাসের সময় আম, এই একটা এই এই সাহায্যগুলা। আমি জি যদি ম্যাম। বলি যে একটা কথা আমি এর আগে বলতে ভুলে গেছি, যে তাদের জন্য কিন্তু হেলথ ফ্যাসিলিটি তো রয়েছে, স্বাস্থ্য সুরক্ষা। তাদের জন্য কি কি সাহায্যগুলি দরকার? একটা হচ্ছে তাদের খাদ্য সংকটে খাদ্য সাহায্য, তাদের হাউস রেন্ট দরকার, এবং স্বাস্থ্য সেবাটা তাদের পরিপূর্ণভাবে নিশ্চিত করতে হবে। যেহেতু যেহেতু আমাদের রাষ্ট্রের কারিকুলামে অতটা স্পষ্ট নয়, তবে হিজড়া হিসেবে একটা গেজেট আছে, সেখানে কিন্তু তাদেরকে নারী বা পুরুষ বা জি কোন জেন্ডার সেভাবে ভালো করে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয় নাই। তো এই সাপোর্ট গুলি জি তাদের জন্য একান্ত প্রয়োজন। যে ক্ষেত্রে আমি বললাম যে খাদ্য, তার হচ্ছে হাউস রেন্ট এবং হেলথ ফ্যাসিলিটি এবং হাইজিং এর বিষয়গুলি। তারা যে সমস্ত বাড়ি ঘরে জি ভাড়া থাকে, সেসব জায়গায় ঘনবসতি মানুষ থাকে। যেমন এক্সাম্পল উদাহরণ আমি যদি বলি যে করাইল বস্তিতে যেসব হিজড়ারা বসবাস করে, আপনি দেখছেন যে কি পরিমাণ মানুষ করাইল বস্তিতে বসবাস করে, তাহলে সেখান থেকে তাদের হাইজিনটা তারা কতটুকু পেতে পারে, তাদের এই ঘন বসতির ভিতরে তারা কতটুকু করোনা মোকাবেলা করতে পারবে। জি। তো ম্যাম, তারা সাহায্য এখন কি ধরনের পাচ্ছেন এবং কোথা থেকে পাচ্ছেন? আমরা যদি খাবার এবং স্যানিটেশন নিয়ে কথা বলি বা হেলথ ফ্যাসিলিটিস নিয়ে কথা বলি, তারা কি ধরনের সাহায্য ইতিমধ্যে পাচ্ছেন? আমি যদি এখন যদি বলি যে তারা সরকারি সাহায্য এখন পর্যন্ত তাদের কাছে কোথাও তেমন ভালোভাবে পৌঁছেনি, বা কিছু কিছু জেলাতে জেলা প্রশাসকের দপ্তর থেকে সাহায্য তাদের হাতে পৌঁছেছে, কিছু কিছু জেলাতে, সব জেলাতে না। আর মেগা ঢাকা জি থেকে সরকারি ভাবে তেমন সাহায্য তারা এখন পর্যন্ত পায় না। ইতিমধ্যে জাতীয় মানবাধিকার কমিশন এবং ইউএনডিপি সহায়তায় একটা সাহায্য ঢাকা শহরের হিজড়াদের ডেরা এবং ট্রান্সজেন্ডারদের যে সংগঠনগুলি আছে তাদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এছাড়া তাদের মাঝে ছোটখাটো সাহায্যগুলি সম্পূর্ণ ব্যক্তিগত অনুদান, যে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে আর অন্যান্য যে সংগঠনগুলি আছে তাদের সাংগঠনিক মাধ্যমে তাদের খাবারের যে সাহায্যটা সেটা পূরণ করতেছে, মানে খাদ্য সহায়তা জি দিতে পারছে। তাও যে পর্যাপ্ত পরিমাণে তা না। আমার আমরা যেখানে ইতিমধ্যে খাদ্য সহায়তার জন্য আমরা 500 জনকে রিচ করেছি, সেখানে আমরা 225 জনকে আমরা খাদ্য সহায়তা দিতে পারছি, বাদ বাকি এখন পর্যন্ত ফুলফিল করতে পারছি না।
জি, এর জন্যই আর কি, যেহেতু এই খাদ্য সংকটটি আছে, আমার মনে হয় যে যত ধরনের স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন আছে তাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের ট্রান্সজেন্ডার এবং হিজড়া ভাই বোনদের যাতে মাথায় রাখেন যখন তারা তাদের এই ইনিশিয়েটিভ গুলি নিচ্ছেন। আহ, তো এখন এই আমরা এখন একটা কথা বলতে চাই হচ্ছে গিয়ে, করোনা ভাইরাসের সময় আমরা দেখছি যে প্রযুক্তি অনেক বড় একটি ভূমিকা পালন করছে। তো আমি সারা ম্যামের কাছে আবার যেতে চাবো। প্রযুক্তির মানে কথা আসলে হটলাইন গুলি আসলে এখন খুবই লাইফ এন্ড ডেথ সিচুয়েশন হয়ে গিয়েছে, যে তারা মানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আমরা জানতে চাবো যে এই হটলাইনে যখন তার মানুষ ফোন করছে, বা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম যারা যখন ফোন করছেন, তারা কি ধরনের সাহায্য এক্সপেক্ট করতে পারেন। এবং আরেকটু জানতে চাবো যে আমাদের যে এখন আইন মানে ল এনফোর্সমেন্ট বা পুলিশ এবং আমাদের অন্য যে সাহায্য আছে যেরকম সাপোর্ট অর্গানাইজেশনস এবং শেল্টার, ডোমেস্টিক ভিকটিম ভায়োলেন্সের ভিকটিমদের জন্য শেল্টার, এগুলোর অবস্থা আমরা একটু জানতে চাবো যে এদের মধ্যে রেসপন্স কিরকম, এবং আসলে কি ধরনের সাহায্য তারা এক্সপেক্ট করতে পারে আমাদের ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম যারা আছেন। সারা ম্যামকে। ম্যাম হ্যাঁ, হটলাইন গুলো অ্যাক্টিভ আছে, এবং অনেকে তাদের আসলে হটলাইনের সংখ্যা বা ক্যাপাসিটিও বাড়ানোর চেষ্টা করছেন এই মুহূর্তে। এবং হটলাইন ছাড়া কারো কারো, আমি একটু পরে আমাদের লিঙ্কস গুলো আপনাকে একটু দিয়ে দিব, যে আমাদের একটা যেমন প্লাস্টার একটা অ্যাপস আছে, ওই অ্যাপের মাধ্যমে আপনি বিভিন্ন তথ্য নিতে পারেন আইনগত সুরক্ষার ব্যাপারে। সেখানে এখন কোভিড রিলেটেড কিছু তথ্য যাচ্ছে অবশ্যই। সো একদিকে তথ্যর সূত্রগুলো বাড়ানো হয়েছে, কিন্তু অন্যদিকে আমরা জানি যে অনেক নারীর আসলে নিজের মোবাইলের উপর নিয়ন্ত্রণ না থাকতে পারে, সেটা একটা কথা। পুরা দেশের চিত্রটা যদি আমরা চিন্তা করে দেখি, আর যাদের নিজের মোবাইল আছেও, এই মুহূর্তে আসলে একটা ছোট ঘরের মধ্যে থাকলে সেখানে আসলে আপনি নিজে কি করে কল করতে পারবেন যাতে অন্যরা না শুনে, এটা অনেকের জন্য এই মুহূর্তে একটা চ্যালেঞ্জ। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হচ্ছে, যে এই কারণে হয়তো অনেকে রিচ করতে পারছে না। সো আমরা এবং আরেকটা চ্যালেঞ্জ ফেস করছি, যে কথা বলার সময় যে উনি আসলে নিজের কথাগুলো মনের মতো বলতে পারবেন কিনা। কারণ এর আগে আমরা দেখেছি, কোভিড এর আগে যে পরিস্থিতি ছিল, যে অনেক সময় যখন আমরা একজন ক্লায়েন্টকে কল ব্যাক করেছি অনেকদিন পরে, উনি হয়তো তখনই বলছেন যে না, আপনার যোগাযোগ করেন না, আপনার যোগাযোগ করলে আমি আরো বেশি সমস্যার মধ্যে পড়বো। সো এই এই ঝামেলাগুলো বা এই সমস্যাগুলো অবশ্যই মোকাবেলা করতে হচ্ছে। তার মধ্যেও কিভাবে হটলাইনের মাধ্যমে তথ্য দিতে পারে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। তো যে তথ্যগুলো দেওয়া যেতে পারে, যে এক তো অবশ্যই যে এই নির্যাতন সইতে হবে না, এটার জন্য সুরক্ষা পাওয়ার অধিকার আছে। বাট সেকেন্ড বিষয়টা হচ্ছে অধিকারগুলো কিভাবে এখন প্রয়োগ করা যাবে। আইন প্রয়োগকারী সংস্থার তো কোনো দায়িত্ব থেকে ওনারা মানে রেহাই পাননি এখন পর্যন্ত। ওনাদের যে দায়িত্বগুলো আইনের মধ্যে রয়েছে সেগুলো বহাল আছে, কিন্তু কতদূর প্রয়োগ করা সম্ভব হচ্ছে। আমরা জানি যে সরকারের বিভিন্ন প্রক্রিয়া আছে, যেমন ভিকটিম সাপোর্ট সেন্টার আছে, যেটা পুলিশ পরিচালনা করেন বিভিন্ন শহরে, ঢাকা সহ। তারপরে সরকারি হাসপাতালের অধীনে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, যেখানে জরুরি স্বাস্থ্য সেবা পাওয়া যায়। সেই সব জায়গায় পৌঁছা দরকার যদি ওখান থেকে সাপোর্ট নিতে হয়। সো এখন এটা আমরা এখনো বোঝার চেষ্টা করছি যে কোন কোন শহরে আসলে ওখানে যাওয়া সম্ভব, গেলে সাহায্য পাওয়া যাবে, কিন্তু কিভাবে যাবে। আমরা আগে তো আমাদের কলিগরা যেতেন, প্যারালিগালরা যেতেন বা অন্যরা যেতেন সহায়তা করার জন্য, সেখানে যেতে পারলে সহযোগিতা পাওয়া যাবে। শেল্টার হোমের ব্যাপারটা আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। শেল্টার হোম গুলো কাজ চালাচ্ছে, যারা ওখানে আছেন ওনারা আছেন, কিন্তু কে ঠিকভাবে ওখানে তাদের যারা শেল্টার চাচ্ছেন কিভাবে আনার ব্যবস্থা করছেন সেটা ঠিক এই মুহূর্তে জানি না। সেটা আমার মনে হয় আরেকটু খোঁজ নেওয়া উচিত। আমার মনে হয় আরেকটা কাজ আপনারা করতে পারেন, মানে আজকে তো আমরা জাস্ট আলোচনা করছি যে এই মুহূর্তে কি পরিস্থিতি, কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন তারা বিভিন্ন প্ল্যাটফর্মে একত্র হচ্ছেন, কিন্তু তাদের তথ্য আবার বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া অনেক বড় চ্যালেঞ্জ। জয়া যেরকম এখন করে একটু আগে বললেন যে আমরা যদি দেখি যে এই পরিস্থিতির মধ্যে যে এখন যে বিভিন্ন ধরনের সেবা দেওয়ার বা ত্রাণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, খাদ্য সামগ্রী বিভিন্ন জনের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তগুলো খুব পরিষ্কার, এবং তারা একদম পরিষ্কার করে বলা হয়েছে যে হিজড়া জনগোষ্ঠীর কাছে
অগ্রাধিকারের ভিত্তিতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবে, কিন্তু বাস্তবে আমরা দেখছি যে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে গেলে নানান ধরনের প্রতিবন্ধকতা, হয়তো নামগুলো জানা নেই বিভিন্ন কারণে, এবং সেখানে অনেকের এগিয়ে আসতে হচ্ছে। হিজড়া জনগোষ্ঠীর সাথে যারা কাজ করছেন তারা বিভিন্ন জায়গায় এগিয়ে আসছেন এবং অনুদানের মানে ভিত্তিতে অনেক কিছু করা হচ্ছে। তো একই ক্ষেত্রে আমার মনে হয় পারিবারিক নির্যাতনের এখন যে একটা মানে যে বাড়তি একটা সমস্যা এই মুহূর্তে, সেটা মোকাবেলা করার জন্য আমাদের আরো অনেকেই কিন্তু এই প্রক্রিয়ার সাথে জড়িত হতে হবে যারা আগে ছিলেন না। এবং সেখানে আপনাদেরকে একটু আবেদন করব যে আপনারাও যদি এই ব্যাপারে উদ্যোগ নিতে পারেন যে কি করে এই তথ্যগুলো প্রচার করা যায়, বিভিন্ন হটলাইন নাম্বার বিভিন্ন প্ল্যাটফর্মে দেওয়া যেতে পারে। এখন আপনারা দেখছেন যে সরকারি নানান ধরনের প্রচারণা চলছে সব টেলিভিশনে, সব চ্যানেলে, যে হাত ধোয়ার ব্যাপারে, সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারে ইত্যাদি, কিন্তু আমরা একইভাবে পারিবারিক নির্যাতনের যে বাড়ছে এবং পারিবারিক নির্যাতনের যে সুরক্ষা পেতে হয় সে ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত প্রচারণা হচ্ছে না, সেটার অনেক প্রয়োজন। এবং এখানে আরেকটা জিনিস আমার মনে হয়, আমরা সাধারণত যারা ঘটনার শিকার তাদের কাছে আমাদের মেসেজগুলো পৌঁছানোর চেষ্টা করি, কিন্তু যারা ঘটনাগুলো ঘটাচ্ছেন আমার মনে হয় তাদের কাছেও পৌঁছার চেষ্টা করা উচিত। বিকজ এই মুহূর্তে জয়াদি একটু আগে বলছিলেন যে বিভিন্ন কারণে আসলে এই ঘটনাগুলো ঘটছে। এই যে যারা যারা রোজগার করতে পারছেন না, আয় করতে পারছেন না, বাসার ভিতরে খাবারের ব্যবস্থা নেই, এখন রোজার জন্য আরো সবার এমনিতে টেনশন বাড়ে রোজার সময়। তারপরে সেই পরিস্থিতিতে কি করে আমরা মেসেজগুলো দিতে পারি মানে শান্ত হওয়ার জন্য, নিজের ধৈর্য ধরার জন্য, মানে অনেক অল্প কারণে কিন্তু পারিবারিক নির্যাতনের ঘটনাগুলো অনেক সময় ঘটে যায়। তো এইটুকু আমার মনে হয় আমরা একটু নজর দিতে পারি। জি, তো সারা ম্যামের কিছু পয়েন্ট আমি একটু এমফাসাইজ করতে চাচ্ছি। উনি অনেকগুলো ভালো জিনিস তুলে ধরেছেন। তো প্রথম যেটা উনি বলেছেন যে অনেক আমরা যদি পুরো দেশের কথা চিন্তা করি, তো আমাদের গ্রামাঞ্চলে যে নারীগুলি আছেন তাদের অনেক সময় ফোন থাকে না। ফোন থাকলে সেটা তাদের ঘরের পুরুষের হাতে থাকে। এবং আরেকটা পয়েন্ট, যারা আরবান হোক রুরাল হোক, অনেক সময় সেই গোপনীয়তা থাকে না যে তারা ফোন করে হটলাইনে আসলে কথা বলতে পারবেন, ওনাদের সমস্যাগুলি তুলে ধরতে পারবেন। আবার আরেকটা সমস্যা হচ্ছে যে বারবার ফোনে কথা বলার সুযোগটি থাকে না। তো ওটা নিয়ে আমরা আরেকটু কথা বলবো, কিন্তু তার আগে ম্যামের আরেকটা পয়েন্ট আমি একটু এমফাসাইজ করতে চাচ্ছি যে যেই হটলাইনের নাম্বারগুলি আছে বা যেই ধরনের রিসোর্সেস আছে সেগুলি অবশ্যই আমাদের প্রচার করতে হবে। তো হটলাইন, আমার মনে হয় ম্যাম আমাকে একটু কারেক্ট করে দিবেন, 109 একটি হটলাইন আছে এই স্পেসিফিক ইস্যুটার জন্য আমার মনে হয়। এবং হটলাইন গুলোতে আমরা আসলে যেই ধরনের সাহায্য এক্সপেক্ট করতে পারি সেটা হচ্ছে যে আইনগত শাস্তি দেওয়া হবে, এবং শেল্টার আছে কিছু যেখানে আপনি আশ্রয় গ্রহণ করতে পারেন, এবং অবশ্যই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারও আছে যেখানে বিভিন্ন ধরনের সাহায্য দেওয়া হয়। তো আমরা অবশ্যই চেষ্টা করব যতদূর সম্ভব এই ইনফরমেশনগুলি প্রচার করতে। তো ম্যাম, আমি প্রযুক্তি নিয়ে কথা বলছিলাম যে প্রযুক্তি এখন অনেক ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। এখন আমি জয়া ম্যামের কাছে ফিরে যেতে চাই। আমাদের ব্র্যাকের একটা রিসার্চ পড়ে আমি বুঝতে পারলাম যে আসলে আমাদের যে হিজড়া এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায় ভাই বোনরা আছেন তারা প্রযুক্তির উপর অনেক নির্ভরশীল। এখন তারা সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে তারা তাদের করোনা ভাইরাস নিয়ে ইনফরমেশন এবং একে অপরের সাথে যোগাযোগ তারা সামাজিক মাধ্যম দিয়েই করেন। তো আসলে আমরা জানতে চাই যে ওনারা করোনা ভাইরাস নিয়ে কি ধরনের ইনফরমেশন পাচ্ছেন, কারণ আমরা জানি যে সামাজিক মাধ্যমে সব ইনফরমেশন, ওনারা এই করোনা ভাইরাসের মধ্যে আসলে কি ধরনের সেফটি প্রিকশন বা কি ধরনের হাত ধোয়া এসব কি ওনারা কি ধরনের কতটুকু বুঝতে পারছেন বা করছেন? জয়া ম্যামকে। আমি ইতিমধ্যে আমার যেহেতু কমিউনিটি নিয়ে কাজ করছি, হিজড়া কমিউনিটি এবং ট্রান্সজেন্ডার কমিউনিটি, এই কমিউনিটি এবং নেতাও আমি বলা যায়, মানে তাদের বিষয়গুলির নেতৃত্ব দিচ্ছি। তো আমি ত্রাণ বিতরণের ক্ষেত্রে আমি যখন ত্রাণ বিতরণ করতে ফিল্ডে গিয়েছি তখন অনেকের সাথে কথা হয়েছে এবং তাদের হাতে স্যানিটাইজার যখন তুলে দিয়েছি এবং তাদেরকে জিজ্ঞেস করছি নিয়মিত হাত দেওয়া হয় কিনা,
তারা অনেকেই বলছে যে এটা জেনেও অনেকে কিন্তু চর্চা করতে পারছে না। তার যে থাকার পরিবেশ এবং এনভায়রনমেন্ট এবং সেসব এলাকায় যে পরিমাণ ঘনবসতি মানুষের বসবাস, এইসবের কারণে জি তারা পেরিয়ে উঠতে পারতেছে না। জি যে তাদের আসলে এনভায়রনমেন্ট এবং তাদের পরিবেশের কারণে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা অনেক সময় বলছে যে আমরা এটা শেয়ার করি বা জানতেছি বিভিন্ন মিডিয়া থেকে, কিন্তু এটা বাস্তবে আমরা কতটুকু করতে পারছি। একদিকে হচ্ছে আমাদের দারিদ্রতাও তার ভিতরে রয়েছে, অর্থ ক্রাইসিস, আমার জন্য সাবান জি কেনা, তারপর স্যানিটাইজার কেনা, এইসব প্রয়োজনীয় জিনিসগুলি কিন্তু তাদের মাঝে অনেক ক্রাইসিস রয়েছে, যে তারা যে হাইজিনটা ব্যবহার করবে। জি আসলে ম্যাম এখানে আমাদের সরকার থেকে যে ধরনের মেসেজিং হচ্ছে, আমরা চাই যে প্রত্যেকটা কমিউনিটি যেন এই মেসেজিং গুলা পায়, যে কত ইম্পর্টেন্ট বা কত গুরুত্বপূর্ণ যে তারা হাইজিনটা মেনটেন করবে। আর আপনি যেরকম বলছেন তারা খুব ঘনবসতি এলাকায় থাকেন, তো এখানে সোশ্যাল ডিস্টেন্সিংটা আসলে কতটুকু সহজ বা কতটুকু পসিবল সেটাও একটা প্রশ্ন, যে হ্যাঁ, তারা কি সোশ্যাল ডিস্টেন্সিং করতে পারছে কিনা আদৌ। আমি আরেকটা কথা শেয়ার করতে চাই যে জি আহ, আহ, এই যে যে জিনিসগুলি তাদের মানে হাইজিন এর জন্য প্রয়োজন, তাছাড়া তাদের পর্যাপ্ত পরিমাণে পানিও তো তারা পাচ্ছে না। যে তারা জি যেসব এরিয়াতে বসবাস করে টাইমলি পানি আছে, এবং এখন গরমের দিন পানির প্রচুর ক্রাইসিস। তো প্রধানত প্রথমত আমার হাইজিনের জন্য দরকার পানি, তারপর তো সাবান, সাবান জি সোটা যাই বলেন, যে হ্যান্ড স্যানিটাইজার, এসব জিনিসগুলো তো পরে আসবে। তো আমার পর্যাপ্ত পরিমাণে পানি তো তারা পাচ্ছে না যেসব ইসলাম বস্তিগুলিতে তারা থাকে। জি এর জন্য ম্যাম আমরা চাচ্ছি যে সমাজ হিসেবে একটা সমাজ হিসেবে যাতে আমরা আমাদের যারা একটু মার্জিনালাইজড এই ধরনের কমিউনিটির সাথে যাতে আমরা দাঁড়াতে পারি। তো এর জন্য খুবই প্রয়োজন যে এই ইস্যুগুলো যাতে আমরা বারবার তুলে ধরি, যাতে অ্যাটেনশন আসে এই ইস্যুগুলোতে। তো আরেকটা আহ, জিনিস সারা ম্যাম আগে বলেছিলেন, ওটাকে আমি একটু আবার একটু জিজ্ঞেস করতে চাই। ম্যাম বললেন যে আমরা যদি পুরো আমরা দেশের কথা চিন্তা করি, তাহলে গ্রামাঞ্চলে অনেক মহিলার আসলে ফোনই থাকে না যারা তার হটলাইনে তারা যোগাযোগ করবেন। তো ম্যাম যখন তারা হটলাইনে যোগাযোগ করতে পারছেন না এবং তাদেরকে যারা ভায়োলেন্স মানে করছেন তারা তাদের বাসায় আসলে তাদের সাথে আটক, এই সময় সমাজ হিসেবে কি আমরা কিছু করতে পারি কিনা, বা এই সময় কি করণীয় সেই ভিকটিমটার বা সার্ভাইভারটার, এবং একটা সমাজ হিসেবে আমাদের কি করণীয়? ওয়েল, আমার কাছে সব রেসপন্স গুলো নেই। আমরা সবাই তো অবস্থা বুঝি চলার চেষ্টা করছি। তার মধ্যেই বলতে পারি যে অফকোর্স প্রথম কথা হলো এখনো এই নম্বর গুলো প্রচার করেন, কারণ একজনের কাছে নম্বর না থাকলে তার প্রতিবেশীর কাছে থাকতে পারে, সে একটা অবস্থা দেখলে সে অন্য একজনকে জানাতে পারে। So আমাদের অবশ্যই অন্যদের জন্য এখন অন্যদের উপর একটু নজর রাখা উচিত, যে আমরা যদি দেখি যে কেউ এরকম সমস্যার মধ্যে আছে তার কাছে হাত বাড়ানো উচিত। পাশাপাশি আমরা জানি অনেক জি সংস্থা সংগঠনের কিন্তু সদস্যরা এবং স্বেচ্ছাসেবী অনেক কর্মীরা বিভিন্ন জায়গায় কাজ করছেন। গ্রাম পর্যায়ে বিশেষ করে বাংলাদেশে অনেক দেশের চাইতে একদিকে ভালো অবস্থা, যেহেতু আমাদের এখানে অনেক বেসরকারি সংস্থা কাজ করেন, সবার কোনো না কোনো সহকর্মী ওখানে বিভিন্ন জায়গায় আছেন। তো তারা কিন্তু বিভিন্ন জনের কাছে পৌঁছার চেষ্টা করছেন। যেমন আমরা ব্লাস্টের কথা বলতে পারি, আমরা চেষ্টা করছি যে আমাদের কাছে যারা বিভিন্ন সময় আমাদের যারা ক্লায়েন্ট বা আম যাদের সাথে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, তাদের কাছে আমরা নিজের উদ্যোগে যোগাযোগ করার চেষ্টা করছি যতদূর সম্ভব, জানবার জন্য যে ওনারা ভালো আছে কিনা, ওনাদের কোনো কিছু প্রয়োজন আছে কিনা। এটা খুব স্বল্প একটা উদ্যোগ অবশ্যই, কিন্তু এরকম আমার মনে হয় অনেকেও চেষ্টা করছেন। জি আর সেভাবে আমাদের একটু রিচ আউট করার চেষ্টা দরকার। আর আবারও বলি, আমার মনে হয় যাদের মোবাইলও নাই, গণমাধ্যমে কিন্তু অনেকে এখন পর্যন্ত টেলিভিশন, রেডিও তো অবশ্যই শুনছেন। এখানে আমরা দেখছি যে বিভিন্ন জি কমিউনিটি রেডিও চ্যানেল যেগুলো আছে সেগুলো বেশ ভালো কাজ করছে, তারাও প্রচার করছে, এই নাম্বারগুলো প্রচার করছে এবং বারবার বলছে যে এই পরিস্থিতির মধ্যে অবশ্যই পারিবারিক নির্যাতন করার কোনো অজুহাত কারণ নেই এবং সুরক্ষা পাওয়ার অধিকার অবশ্যই সকলেরই আছে। জি তো ম্যাম এখানে যে জিনিসটা আমি একটু এমফাসাইজ করতে চাচ্ছি যে আহ, বিভিন্ন রিসার্চ অনুযায়ী যখন ইকোনমিক কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয়, তখন স্ট্রেস বা ইত্যাদি কারণে ডোমেস্টিক ভায়োলেন্সের আশঙ্কাটা আসলে বেড়ে যায়। তো এখন ডোমেস্টিক ভায়োলেন্সের আশঙ্কাটা অনেক বেশি, এবং বিশ্ব জুড়ে এই ডোমেস্টিক ভায়োলেন্স বেড়েছে। তো আমাদের
অডিয়েন্স মানে যারা শুনছেন তাদেরকে সবাইকে এটাই বলতে চাচ্ছি যে অনেক কিছু আসলে এখন করা যাচ্ছে না, কিন্তু এই যে আমাদের সার্ভাইভাররা, ডোমেস্টিক ভায়োলেন্সের সার্ভাইভাররা, তারা এখন তাদের যারা ভায়োলেন্স করেন তাদের সাথে আটক আছেন। তো যতদূর সম্ভব তাদেরকে তাদের সাথে যোগাযোগ রাখা, প্রতিনিয়ত যোগাযোগ রাখা, এটা খুবই জরুরি। কারণ যেই ভয়টা কাজ করে সেই ভয়টা অন্তত কাটানোর জন্য যোগাযোগটা তাদের প্রতিবেশী, ফ্যামিলি, ফ্রেন্ডস সবার সাথে যোগাযোগটা খুবই জরুরি। তো আমরা আসলে ইউথ এবং সোসাইটির ইনভলভমেন্ট নিয়ে এখন কথা বললাম। তো এখন আমি আসলে একটু কথা বলতে চাই জয়া ম্যামের সাথে। ম্যাম, এখন আমি মার্জিনালাইজেশন নিয়ে আসলে একটু কথা বলতে চাই যে আমরা কিছু নিউজ পোর্টাল থেকে হোক বা ব্র্যাকের রিসার্চটা থেকে হোক শুনতে পেরেছি যে এখন আমাদের হিজড়া এবং ট্রান্সজেন্ডার ভাই বোনদের প্রতি ডিসক্রিমিনেশন বা যে এই জিনিসটা আসলে বেড়ে গেছে, তাদেরকে হেনস্থা করা বা এই জিনিসগুলো আসলে বাড়ছে। তো আপনি কি এমন কিছু শুনতে পাচ্ছেন কিনা যে তাদের বর্তমানে যে এরকম ধরনের মানে তারা কি মুখোমুখি হচ্ছেন কিনা এইসব বৈষম্যের? হ্যাঁ, অবশ্যই এই এই বিষয়গুলি আমি জানতে পেরেছি এবং নিজে দু একটা কেস স্টাডি দেখতেও পেরেছি যে রিসেন্টলি যে এই যে সরকারি ভাবে যেখান থেকে খাদ্য দেওয়া হবে বা মানুষজনকে, তখন সেখানে হিজড়ারা গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু তারা সরকারি যেসব লোকজন যেসব ওয়ার্ডে নামের তালিকা তৈরি করতেছে তখন হিজড়াদেরকে তারা তাড়িয়ে দিতেছে, বলতেছে আপনাদেরকে আমরা দিতে আসিনি, আপনারা এখানে আসবেন না। এই যে একটা মানুষ হিসেবে তার যে একটা পাওয়ার, একটা অধিকার, সেটা কিন্তু তার প্রতি এই যে এই বৈষম্যটা তারা করতেছে। এছাড়া যে এ কারণে যে তারা তো মার্জিনালাইজড পিপল, তারপরও যে এখন যে খাদ্য সংকটের ভিতরে তারা যে কোথাও যে দাঁড়াবে, সেই দাঁড়ানোর জায়গাটা রাস্তায় পর্যন্ত তারা দাঁড়াতে পারছে না, যে কে খাবে সেখানে তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না। যে অন্য মানুষ হতে কোনো মতে চেয়ে একজনের কাছে নিতে পারতেছে, কিন্তু তার কাছে চেয়েও আনতে পারতেছে না। এগুলি তাদের ভিতরে এই ধরনের বৈষম্য হচ্ছে। তারপর আর হেলথ ফ্যাসিলিটিসের ব্যাপারে আমি যদি বলি যে স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রত্যেকটা মানুষেরই দরকার স্বাস্থ্য সুরক্ষা, সেখানে তো এই জনগোষ্ঠীর কোনো ভূমিকাই নেই। আগে তো না থাকলেও এনজিওদের একটা সহায়তা ছিল, এখন এনজিও গুলিও লকডাউনের কারণে বন্ধ হয়ে গেছে। তো সরকারি সাহায্য বা স্বাস্থ্য সেবার যে সহায়তা কেন্দ্রগুলি আছে সেখানে কিন্তু তাদেরকে কোনো সুযোগ সুবিধাই নেই তাদের জন্য। জি, আসলে এই ধরনের বৈষম্যই আসলে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে এখন। ম্যাম, আপনি চিকিৎসক নিয়ে কথা বলেন এবং সরকারি কর্মকর্তা নিয়ে কথা বলেন। আমি ইতিমধ্যে ব্র্যাকের রিসার্চ থেকে শুনেছিলাম যে পুলিশের হাতেও অনেক সময় তারা হেনস্থা হচ্ছেন। তারা যখন ধরেন খাবার কিনতে যাচ্ছেন বাইরে বা মানে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বের হচ্ছেন, তখন পুলিশের কাছেও তারা হেনস্থা হচ্ছেন। তো ম্যাম, এই সময়গুলো আসলে তাদের এই হিজড়া জনগোষ্ঠীটা তারা খুব কমিউনিটিটা হিসেবে অনেক স্ট্রং, তারা একে অপরের সাহায্য করেন, এই টাইপের একটা কমিউনিটি। তো এই সময় আসলে তারা একে অপরকে অনেক সময় হেল্প করতে পারে না, কারণ তারা সবাই আসলে বাসার মধ্যে বন্দি। তো একটা সমাজ হিসাবে আসলে আমরা এটা অ্যাপিল করতে চাই যে এই ধরনের বৈষম্য আসলে আমাদের অত্যন্ত এই সময় আমাদের এগুলো ভুলে যাওয়া উচিত। তো ম্যাম, এটা নিয়ে আমি একটু এক্সটেন্ড করব। ম্যাম, আমি সমাজ কল্যাণ অধিদপ্তরের তালিকাতে 10,000 হিজড়াদের তালিকা আছে, কিন্তু আমাদের আসলে 10,000 থেকে তো অনেক বেশি হিজড়া ও ট্রান্সজেন্ডার মানুষ আমাদের দেশে আছেন। তো এটা আসলে অনেক বড় একটা বৈষম্যের ভিত্তি হতে পারে, কারণ আসলে তালিকাতে যদি না থাকে তাহলে ত্রাণ কিভাবে পাবে? তালিকাতে না থাকলে এসব স্বাস্থ্য মানে হেলথ ফ্যাসিলিটিস তারা কিভাবে পাবে? তো ম্যাম, শুধু তো করোনা ভাইরাস না, এই প্রবলেমটা আসলে অনেক দীর্ঘ সময়ের একটা প্রবলেম। তো ম্যাম, এইটা নিয়ে আমরা কি করতে পারি যে তাদের যে অফিসিয়ালি তাদেরকে অনেক মানুষকে তাদের রেকগনাইজ করা হচ্ছে না বা তালিকাতে আনা হচ্ছে না? আমি যদি এই বিষয়টা নিয়ে কথা বলি যে বাংলাদেশ
আম, সরকারের বা সমাজসেবা অধিদপ্তরের 10,000 হিজড়া আছে বলে তারা ঘোষণা দিয়েছে। আসলে ঢাকা সিটিতে যদি আমরা বলি যে এই মেগা সিটিতে অনেক লোকের বসবাস, কিন্তু সব হিজড়াদেরকে তারা ইনক্লুড করতে পারেনি। বা এখানে একটা বিষয় রয়েছে যে হিজড়ার যে জেন্ডার আইডেন্টিটি, সেটাই তো এখন স্পষ্ট না। হিজড়াদেরকে লিগ্যাল জেন্ডার বলতে হিজড়াদেরকে হিজড়া লিঙ্গ হিসেবে স্বীকৃতি প্রদান করা হলো। এখন সব জি মানুষকে জেন্ডার আইডেন্টিটিটা কিন্তু ওরকম স্পষ্ট করা হয়নি। তো স্পষ্ট না করার কারণে এই জনগোষ্ঠী তার পরিচয়টা প্রকাশ করবে কিভাবে? তাদের পরিচয় তো অনেকই আত্মগোপন রয়ে গেছে। যেমন আজকে আমার কাছে একজন ফোন করে সাহায্য চেয়েছে, সে কিন্তু হিজড়া আইডেন্টিফাই হতে পারছে না, যে সরকারি নথিপত্রে যেভাবে হিজড়া আইডেন্টিফাই, তো তিনি তো এই জনগোষ্ঠীর একটা অংশ, সে তার সাহায্যটা কিভাবে পাবে? বা সে তো কোনো কমিউনিটির সঙ্গে অন্তর্ভুক্ত হতে পারছে না। সে আমাকে যেভাবে তার কষ্টের কথাগুলি বলল, সেটার আমি কোনো মানে বর্ণনায় আমি তাকে মানে সাহায্য করতে পারবো বা সাহায্য কিভাবে করব সেই উপায়গুলি আমি তাকে ভালোভাবে স্পষ্টভাবে বুঝাতে পারি, যেহেতু তাকে আহ, রাষ্ট্র তাকে ইনক্লুড করতে পারছে না, যে জি তার জেন্ডার আইডেন্টিটাকে স্পষ্ট না করে। এটাই রাষ্ট্রের আহ, অনেক ক্ষেত্রে এখনো বাধা। যে জি ট্রান্সজেন্ডার বলতে কাদেরকে বোঝায় এবং হিজড়া বলতে কাদেরকে বোঝায়? লিগাল জেন্ডারে কিন্তু বোঝাচ্ছে হিজড়া জনগোষ্ঠীকে হিজড়া হিসেবে স্বীকৃতি প্রদান করা হইলো। তো সেই ক্ষেত্রে তারা ওই 10,000ই ধরে রাখছে, বাকিদেরকে তারা তো ইনক্লুড করছে না। এখন আমরা যদি এই জনগোষ্ঠীর একটা আওতায় যদি অন্তর্ভুক্ত করতে পারতাম যে লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী হিসেবে, তাহলে তাদের সাপোর্টটা কিন্তু সেইভাবেই তারা পেয়ে যেত। জি জি তো এই সিচুয়েশনে আসলে যেটা আমরা বুঝতে পারছি, সলিউশনটা আমাদের বের করতে হবে। কারণ আসলে এই মহামারীটা কখন আমরা এটার অপর অপর পার্টটা দেখতে পারবো আমরা আসলে জানি না। তো এখন থেকে আমাদের সলিউশনটা আসলে বের করতে হবে। তো সারা ম্যামের কাছে আমি এখন একটু ফেরত যাব। ম্যাম, আমাদের আসলে সমাজের ধারণাটা হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক নির্যাতন, যেটা বা পারিবারিক এই ভায়োলেন্সটা, এটা আসলে সবাই একটা ব্যক্তিগত ম্যাটার বা মানে ব্যক্তিগত একটা বিষয় হিসেবে দেখে, যে এটা তো ওদের ওই পরিবারের বিষয়, তুমি এখানে ঢুকতে যেও না। তো নর্মাল সার্কামস্ট্যান্সে যদি আমাদের হেল্প করতে বা আমাদের ওই সিচুয়েশনে আমাদের সার্ভাইভারে হেল্প করতে যদি আমাদের ইচ্ছা না থাকে, তাহলে এই সিচুয়েশন যেখানে আমাদেরকে বলাই হচ্ছে যে বাসায় থাকবা, বের হবা না, ইত্যাদি ইত্যাদি, এই সিচুয়েশনে আসলে আমরা কিভাবে আর্জ করতে পারি বা কিভাবে মানুষদেরকে বোঝাতে পারি যে কি করণীয় কি? আপনারা যদি আপনাদের আশেপাশে কোনো চিল্লানোর আওয়াজ শুনতে পারেন বা কোনো এভাবে জোরে ঝগড়ার আওয়াজ শুনতে পারেন বা মারামারির আওয়াজ শুনতে পারেন, তাহলে কি করণীয় আমাদের? আচ্ছা, তার আগে আমি আবার নিজেদেরকে একটু স্মরণ করে দিই যে পারিবারিক নির্যাতনের ব্যাপারটা অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে ঘটতে পারে, কিন্তু পরিবারের যে কোনো সদস্যের সাথে ঘটতে পারে, শিশুদের সাথে। এবং এখানে লিঙ্গের বিষয়টা জয়াদি যেরকম করে কথা বলছেন, এখানে লিঙ্গের বিষয়টা কিন্তু প্রধান না। যে কোনো লিঙ্গের কারণে অবশ্যই। পারিবারিক নির্যাতন হতে পারে, তো সে ব্যাপারে আমরা যেন পরিষ্কার থাকি। এখন কি করা যেতে পারে? আপনি ঠিকই বলছেন, একটা আওয়াজ শুনলে অবশ্যই সেখানে বেরিয়ে এসে খোঁজ নেওয়া উচিত, পার্শ্ববর্তী বাড়িতে গিয়ে। আর আরেকটি মেসেজ আমার মনে হয় এখন যেতে পারে এই সময়ে, যখন এই কোভিড সংক্রমণের সময় আমরা সবাই আসলে আমাদের স্বাস্থ্যের বিষয় নিয়ে সবচেয়ে বেশি সচেতন হচ্ছি। বুঝতেই পারছি যে আমাদের স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা উচিত, সেটা না করতে পারলে আসলে আমাদের জীবনের অধিকারই তো আসলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। তো যেখানে আমরা স্বাস্থ্য নিয়ে চিন্তা করছি এবং কোভিড এর কারণে স্বাস্থ্যের কি কি সমস্যা হতে পারে সেটা নিয়ে ভাবছি, একই সাথে আমরা পারিবারিক নির্যাতনের কারণে যে স্বাস্থ্যের উপরেই তো মানুষ, আমাদের স্বাস্থ্যের অধিকার সেভাবেই কিন্তু খর্ব হয় যখন পারিবারিক নির্যাতনের শিকার হই। তো স্বাস্থ্যের ব্যাপার নিয়ে যেহেতু চিন্তা করছি, আমরা শুধু কোভিড না, পারিবারিক নির্যাতনের কারণে যে আমার স্বাস্থ্য এবং এমনকি জীবনও চলে যেতে পারে, সেটা নিয়ে আমার মনে হয় আমরা আগের চাইতে এখনই এই সময় বেশি সচেতন হতে পারি। একটা ঘটনা, এবং আপনারা আরেকটা জিনিস হয়তো খেয়াল করবেন যে আমরা আজকে যেমন বাধ্য হচ্ছি এইভাবে অনলাইনে কথা বলতে, যেভাবে আমরা কোভিড এর আগে সবাই মিলিয়ে এক জায়গায় একটা ঘরে বসে আলোচনা করতে পারতাম, সেটা করতে পারছি না। একইভাবে আমরা দেখছি যে যেভাবে অফলাইন স্পেসে বা মানে সামনাসামনি অনেক ধরনের নির্যাতন হচ্ছে, এখন হয়তো
টেকনোলজির মাধ্যমেও কিন্তু হচ্ছে। জি সেটা হয়তো অবশ্যই। পারিবারিক না, অন্যান্য ধরনের, কিন্তু সেটারও একটা বড় ঝুঁকি আছে। আর আরেকটা জিনিস আমরা দেখছি যে এই স্পেসটাকে, এই অনলাইন স্পেসটা কিন্তু একভাবে আমার পরিবারের স্পেসের মধ্যেও চলে এসছে। যেমন একটু আগে আপনারা দেখলেন হয়তো আমার মেয়ে পিছন দিয়ে হেঁটে গেল, এই পরিস্থিতি আমরা আছি। তো আরেকবার মনে হয় ডেমনস্ট্রেট করছি আপনাদের জন্য। তো সেই কয়েক 2-1 সপ্তাহ না, এত বেশি দিনও হবে না, মনে হয় 10-12 দিন আগে একটা ঘটনা আপনারা হয়তো দেখেছেন যে একজন তার স্ত্রীকে ফেসবুকেই মানে ফেসবুক অন রেখে মেরেই ফেলেছে। মানে এটা এক ধরনের, আমরা এর আগেও দেখেছি কিভাবে অনেক ধরনের নির্যাতন এখন অনলাইন স্পেসে চলে যাচ্ছে, বিভিন্ন ধরনের রূপ নিচ্ছে। বাট এটারও হয়তো একটা কারণ হতে পারে যে আমরা এখন দেখছি যে এই যে টেকনোলজির কারণে, আমার মোবাইল ফোন হতে পারে, আমার কম্পিউটার হতে পারে, এটার কারণে এই জায়গাটাও কিন্তু আমার ঘরের মধ্যে চলে এসছে। তো ওই বিষয়টা নিয়ে একটু চিন্তা করতে হচ্ছে। আপনি প্রতিকারের কথা জিজ্ঞেস করছিলেন। আমার মনে হয় আমরা আগে কিভাবে সলিউশন গুলো পেতাম, যে অনেক সময় ভিকটিম নিজেই তথ্য না দিয়ে তার পক্ষে আরেকজন খবর দিতেন। সেটা তার পরিবারের কেউ হতে পারে, তার বন্ধু কেউ হতে পারে, অচেনা অনেকজন, অনেক সময় অচেনা মানে এলাকার প্রতিবেশী বা কেউ। প্রতিবেশী। তো আমার মনে হয় সেই বিষয়টা আমরা সবাইকে আবার স্মরণ করে দিই, যেরকম কোনো খবর পেলে অ্যাটলিস্ট হটলাইনকে জানান, হটলাইন থেকে ওরা যোগাযোগ করে খবর নেওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে এরকম কোনো অবস্থা দেখলে আমাদের নিজেদের জানানটা দেওয়া। আর আরেকটা হচ্ছে, যদি এই পরিবারের মধ্যে যারা আছেন তাদের সাথে যদি কথা বলার সুযোগ থাকে, ওনাকে যদি আর্জেন্ট মানে তখনই কোনো প্রোটেকশন দেওয়ার চেষ্টা করা যেতে পারে, সেটা অবশ্যই করার চেষ্টা করা। আর পুলিশকে জানান, পুলিশের তো ওই 109 তো আছেই, তারপর আমাদের 999 নাম্বারটাও আছে, সেখানেও যোগাযোগ করা যেতে পারে এবং আশা করা যায় যে ওনারা রেসপন্ড করবে। এবং ওনাদের রেসপন্সের জন্য আমরা নর্মাল টাইমেও জানি অনেক সময় পুলিশ সোচ্চার হয়, আবার অনেক সময় সোচ্চার হয় না। আর যেখানে সোচ্চার হয় না সেখানে আবার অবশ্যই আওয়াজ তুলতে হয়। অনেক সংগঠন কথা বলে, অনেক সংগঠন থেকে যোগাযোগ করা হয় পুলিশের কাছে ভিকটিমের পক্ষে। এখনো একই অবস্থা আমাদের মনে চালিয়ে যেতে হবে। সেখানে আপনারা নতুন প্রজন্ম যারা, আপনারা নিজের আগ্রহের কারণে এখানে এই ধরনের আলোচনার আয়োজন করছেন, আপনারা যদি নেমে যান সেই কাজগুলো করতে, আমার মনে হয় সেখানে অনেকের উপকার হবে। জি অবশ্যই ম্যাম। তো ম্যাম যেটা বলেছেন, আসলে নতুন প্রজন্ম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা আসলে দেশ নিয়ে অনেক সমালোচনা করি, আমরা আসলে অনেক কিছু বলি যে দেশে এটা ভালো না, ওটা ভালো না, কিন্তু তরুণ প্রজন্মের দায়িত্ব হচ্ছে যে দেশটা যে সমালোচনা করছি ওগুলো যাতে আর না থাকে, আমরা যাতে চেঞ্জ করতে পারি। তো এর জন্য আরেকটা খুবই আবার বলবো যে যদি আশেপাশে এমন কিছু শুনেন যে কোনো মারামারি হচ্ছে বা চিল্লাচিল্লি হচ্ছে, বা আপনি বুঝতে পারছেন যে এখানে পারিবারিক নির্যাতন বা সহিংসতা হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আওয়াজ তুলবেন, কারণ আসলে এটার আশঙ্কা আসলে অনেক বেড়ে গেছে এখন। তো আপনারা আওয়াজ তুলবেন, আপনারা সারা ম্যাম যেভাবে বলেছেন হটলাইনে ফোন দিবেন, কারণ এটা আসলে আমাদের দায়িত্ব। তো ম্যাম আমরা আসলে অনেকটুকু শেষের দিকেই চলে এসেছি। এখন আমরা যেটা বুঝতে পারছি যে এই পুরো সিচুয়েশনে সলিউশন কম, প্রবলেম বেশি। তো আমরা এখন একটু কথা বলবো সলিউশন গুলি নিয়ে, স্পেশালি করোনা ভাইরাসের স্পেসিফিক সলিউশন গুলি নিয়ে। তো ম্যাম অন্য দেশে আমি অনেক কিছু মানে বিভিন্ন ধরনের সলিউশন বের করা হচ্ছে। তো ফর এক্সাম্পল তারা কোড ওয়ার্ড বের করছে যে আপনি যদি কথা না বলতে পারেন, আপনার যদি মনে হয় যে আপনার যে যার হাতে ভায়োলেন্সের শিকার হচ্ছেন সে আপনি মানে তার আশেপাশে, তাহলে আপনি কোড ওয়ার্ড ইউজ করে আপনার মানে সমাজকর্মী বলেন বা পুলিশ বলেন তাদেরকে আপনি জানাতে পারেন। অথবা অনেক সুপার মার্কেট হোক, তারপরে যে জায়গাগুলোতে আমাদের যেতে হয়, বাজার হোক, সেখানে অনেক সময় এই ধরনের কোড ওয়ার্ড ইউজ করে। তো এটা কি আমরা বাংলাদেশে করতে পারি কিনা, বা এটা কি করা হচ্ছে কিনা আদৌ, সারা ম্যামকে জিজ্ঞেস করবো। ম্যাম আপনার মাইকটা অফ আছে। হ্যাঁ, আবার অফ হয়ে গেল, সরি। আমি এখন পর্যন্ত যতদূর জানি এখনো এটা করা হচ্ছে না, কিন্তু এই ধরনের সুপারিশগুলো করা হচ্ছে। এবং আমার মনে হয় আমরা
এরকম কিছু একটা রেসপন্স পাবো। এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন বেসরকারি সংস্থার একটা বড় জাতীয় প্ল্যাটফর্ম আছে, ওটার নাম হলো সিটিজেন্স ইনিশিয়েটিভ এগেইনস্ট ডোমেস্টিক ভায়োলেন্স, জয়াদি মনে হয় সেখানে আছেন, বা পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে নাগরিক উদ্যোগ। সেখানে অনেক সংস্থা জড়িত আছেন এবং তারাও চেষ্টা করছেন মিলিতভাবে কি করে এই ধরনের মেসেজগুলো দেওয়া যায়। যেমন যুক্তরাজ্যে আমি জানি যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে এখন, যে তাদের যে 999 নাম্বার আছে সেখানে ফোন করলে সেখানে কিন্তু অটোমেটিকলি ওই মেসেজ, ওখান থেকে যে মেসেজ আসছে সেই মেসেজই বলছে যে যদি পারিবারিক নির্যাতনের শিকার হন তাহলে আপনি অমুক নাম্বার চাপুন আপনার ফোনের মধ্যে। তো ওই নাম্বার চাপলে আবার আরেকটা লাইনে চলে যাচ্ছেন যেখানে ডেডিকেটেড আপনাকে যা যা তথ্য জানবার দরকার সেটা আপনি কিছু না বলেও আপনি জেনে নিতে পারছেন। তো সেরকম একটা প্রক্রিয়া আমাদের এখানে চালু হওয়ার খুবই প্রয়োজন, এবং আমার মনে হয় সেটার জন্য আমাদের অবশ্যই আরো একটু আওয়াজ তোলাই দরকার। এখানে আপনারা যেমন করছেন পত্রপত্রিকায় লিখে বা নির্ধারিত কর্তৃপক্ষের কাছে জানিয়ে, সবাই চেষ্টা করছে যে যত শিগগিরই সম্ভব তাদের বিভিন্ন প্র্যাকটিস গুলো চেঞ্জ করা এই পরিস্থিতির জন্য। সো আমার মনে হয় এই বিষয়গুলো তুলে ধরতে পারলে আমি আশাবাদী যে ব্যবস্থাগুলো নেওয়া হবে। বেসরকারি আসলে প্রতিষ্ঠানগুলোর এখানে খুব বড় ভূমিকা আসলে আছে, এজন্য আমরা সবাই আসলে চেষ্টাও করব। তো ম্যাম, আমরা এখন অনেকটুকু প্রায় শেষের দিকে চলে এসেছি। তো একটা পয়েন্ট আমি আসলে তুলে ধরতে চাচ্ছিলাম যে এখন মহামারীর কারণে অনেক সমস্যা আসলে বেড়ে গিয়েছে, সেটা আমাদের ট্রান্সজেন্ডার ভাই এবং হিজড়া ভাই বোনদের স্ট্রাগল মানে কষ্টের হোক বা আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স সার্ভাইভারদের কষ্টের হোক, এই সমস্যাগুলি বেড়ে গেছে। কিন্তু আসলে আমাদের মহামারী আগে যেই সিচুয়েশনটা ছিল সেটা আসলে আমাদের এমন না যে সেটা ছিল সবচেয়ে ভালো, বা ওই সিচুয়েশনটায় আমরা ফিরে যেতে চাই না। আমরা চাই আগে বাড়তে, বা আমরা চাই প্রোগ্রেস যাতে হয়। তো ম্যাম, প্রোগ্রেস হওয়ার জন্য আসলে আমাদের বিভিন্ন যে ব্যবস্থাগুলি আছে, সমাজ ব্যবস্থা এবং আইনের ব্যবস্থা, সবগুলি ক্যাপাসিটি আসলে বাড়াতে হবে ম্যাম বলে মনে করি। তো ম্যাম, বাংলাদেশে যে শেল্টার আছে, তারপর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, তারপরে আইনের ব্যবস্থাও, এইগুলোর ক্যাপাসিটি আসলে ম্যাম আমরা বাড়াতে চাই। তো ম্যাম, আমরা একটু জানতে চাবো যে শেল্টার এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার এগুলো আসলে প্রসেসটা কি, মানে তারা যে যদি একজন ভিকটিম এখানে যেতে চান তাহলে মানে প্রসেসটা জানতে চাবো, এবং এগুলো ক্যাপাসিটি কিভাবে বাড়ানো যায় এটাও একটু জানতে চাবো সারা ম্যামের কাছ থেকে। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার গুলো সব সরকারি হাসপাতালের মধ্যে আছে। যেমন ঢাকায় আমাদের ঢাকা মেডিকেল কলেজে একটা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, সব জেলায় এখন পর্যন্ত নেই কিন্তু অনেকগুলোতে আছে। তো ওই মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছতে পারলে ওখানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে যাওয়া যাবে। এবং আমি যতদূর খবর নিয়েছি সবাই এখন পর্যন্ত নতুন যে কেউ আসলে, পেশেন্ট আসলে সেখানে তারা তাদেরকে গ্রহণ করছেন। ভিকটিম সাপোর্ট সেন্টার গুলো পুলিশের অধীনে পরিচালনা করা হয় এবং সেগুলো সব জেলায় এখন পর্যন্ত নেই, কিন্তু ঢাকা সহ অন্যান্য বেশ কয়েকটি জেলায় আছে। সেখানে এক এক জায়গায় এক এক অবস্থা। সব জায়গায় ওনারা এখন এই মুহূর্তে রিসিভ করতে পারছেন কিনা আমি ঠিক জানি না। তারপরে অবশ্যই এখানে যে থানায় যখন যোগাযোগ করছেন, থানায় থেকে কিন্তু রেফার করে দেওয়ার কথা ভিকটিম সাপোর্ট সেন্টারে। এবং যে কোনো বেসরকারি সংস্থা যারা এই ধরনের আইনি সহায়তা দিচ্ছেন, যেমন আইন ও সালিশ কেন্দ্র অথবা ব্র্যাক অথবা ব্লাস্ট অথবা মহিলা পরিষদ, নারী পক্ষ, এরকম অনেকেই আছেন। বিভিন্ন জেলায়ও বিভিন্ন সংস্থাগুলো আছেন, অনেকে চিনবেন। তাদের কাছে যোগাযোগ করলে তারাও কিন্তু রেফার করে দিতে পারেন, আর ওখানে সরাসরিও চলে যাওয়া যায়। আপাতত এই শেল্টার হোমের ব্যবস্থাটা আরো কঠিন অবশ্যই। সরকারি কিছু শেল্টার হোম আছে আর বেসরকারি কিছু আছে, কিন্তু এদের সংখ্যা অনেক কম আর ক্যাপাসিটিও অনেক কম। আর সেখানে আসলে এই মুহূর্তে নতুন কাউকে ওনারা কতদূর নিতে পারছেন আমি ঠিক জানি না। খোঁজ নিয়েছি কয়েকজনের কাছ থেকে, এখন পর্যন্ত সঠিকভাবে জানি না। কিন্তু সেখানে অবশ্যই এই মুহূর্তে পৌঁছে দেওয়াটা হয়তো একটা বড় চ্যালেঞ্জ, যে যেহেতু অনেক বেশি শেল্টার নেই, এক জেলা থেকে আরেক জেলায় এই মুহূর্তে যাওয়াটা অনেক কঠিন। এটা খুব বড় একটা চ্যালেঞ্জ, কিভাবে আমরা ম্যানেজ করব। জি জি ম্যাম, এর জন্য আসলে
আরো সহজ যেই উপায়গুলি সেটা হচ্ছে যে তাদের ফ্যামিলির বাসায় আশ্রয় নেওয়া বা কোনো প্রতিবেশী এদের বাসায় আশ্রয় নেওয়া। তো এর জন্য আসলে সমাজ হিসেবে এই প্রবলেমটাকে মোকাবেলা করাটা আসলে অনেক ইম্পর্টেন্ট। তো লং টার্ম সলিউশন নিয়ে কথা বলছিলাম। তো লং টার্ম সলিউশনে আমাদের আমি একটু ফিরে যেতে চাই আমাদের ট্রান্সজেন্ডার হিজড়া সম্প্রদায়ের ইস্যুটা নিয়ে। লং টার্ম সলিউশনের কথা যদি বলি, আয় বন্ধ হয়ে যাওয়ার কারণে আসলে আমাদের ট্রান্সজেন্ডার হিজড়া ভাই বোনদের খুব বড় সমস্যা হয়েছে। কারণ তাদের যে ধরনের আয়ের ব্যবস্থা ছিল সেটা ছিল জয়া ম্যাম যেরকম বলেছিলেন যে বিভিন্ন বিয়েতে বা নবজাত শিশু আহ হলে সেখানে আশীর্বাদ দেওয়া, তারপরে অনেক সময় ভিক্ষা করা বা অনেক সময় যৌনকর্মী হিসেবে কাজ করা। তো এই এই জিনিসগুলো আসলে খুবই মানুষের উপরে নির্ভর করে। তো ম্যাম আমরা অনেক মানে ট্রান্সজেন্ডার এবং হিজড়া সম্প্রদায়ের মানুষরা চায় যে তাদের তাদের যেন এমন মানে যে ধরনের চাকরি তারা চায় সেই ধরনের চাকরিতেই তারা যাতে যেতে পারে, সেটা কর্পোরেট চাকরি হোক, সেটা গভর্নমেন্ট চাকরি হোক, সেটা মানে যে কোনো চাকরি হোক না কেন। তো ম্যাম লং টার্ম সলিউশনে আমার খুব জরুরি যে এই ট্রানজিশনটা আমরা যাতে করতে পারি যে তারা যে কোনো চাকরিতে ঢুকতে পারবে। তো ম্যাম জয়া ম্যামের কাছে জিজ্ঞেস করব যে আমরা কিভাবে এই মানে এই যে ট্রানজিশনটার দিকে পদক্ষেপ নিতে পারি বা আমরা কিভাবে এই এই প্রসেসটাকে শুরু করতে পারি। জয়া ম্যামের কাছে। নুরিন, জয়া ম্যামের মাইকটা অন করো তো। জি ম্যাম। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ম্যাম। তো আমার যেটা হচ্ছে যে সরকারি হোক, কর্পোরেট কোম্পানি হোক, ইতিমধ্যে যে দুঃখের ভিতর সুখের খবরও থাকতে পারে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে স্বপ্ন নামের যে সুপার শপিং মল আছে, তারা সেখানে 10 জনের মতো ট্রান্সজেন্ডার মানুষকে চাকরিতে জয়েন করছে লকডাউনের ভিতরে। এটা গেল একটা ভালো দিকের খবর। আর রাষ্ট্রীয়ভাবে যেটা আমি যদি বলি যে 2014 সালে যে সরকারি যে একটা নীতিমালার ভিতরে চাকরির জন্য অ্যাপ্লাই করছিল হিজড়া জনগোষ্ঠী বা ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী, সেই চাকরি এখনো কিন্তু তাদেরকে নিয়োগ প্রদান করা হয়নি। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদেরকে প্রমাণিত করা হয়েছে তারা সকলেই হিজড়া না। আসলে হিজড়া বিষয়টা মেডিকেল এক্সাম দিয়ে পরীক্ষা করা যায় না। এই বিষয়টাকে সরকার যদি শনাক্তই করতে চায় তাহলে জেন্ডার ডাইভার্সিটি এক্সপার্ট এবং একজন সাইকোলজি দিয়ে যারা মনস্তত্ত্ব বিষয়গুলি ভালো বুঝে সেই সব মানুষ দিয়ে এই মানুষগুলিকে শনাক্ত করা যায়। একমাত্র মেডিকেলের ভাষায় কখনো ট্রান্সজেন্ডার সংজ্ঞায়িত হয় না। এই বিষয়গুলি তাদের ভালো জানা ছিল না, যার কারণে এখনো কিন্তু সরকারি চাকরির এই পজিশনগুলি ঝুলে আছে। এখানে এখন পর্যন্ত কাউকে তারা নিয়োগ দিতে পারছে। এটা হলো আমার মানে চাকরির ক্ষেত্রে কথা। কর্পোরেট কোম্পানিগুলি যদি তারা যদি এগিয়ে আসে এরকম কোনো সমস্যার সম্মুখীন এই ট্রান্স মানুষ এবং হিজড়া মানুষদেরকে না করে, তাহলে অবশ্যই আশা রাখি তারা চাকরি বাকরির সুযোগ পাবে। কারণ রক্তে মাংসে করা সব মানুষের মতোই একজন মানুষ এই ট্রান্সজেন্ডার এবং হিজড়া জনগোষ্ঠী। তো তারা সকলে সাধারণ মানুষের মতোই সকল কাজকর্ম করতে পারে। তাহলে আমি তো এখানে বাধা কোনোটাই দেখি না। তো আমাদের রাষ্ট্রীয় পলিসিগত কোনো কারণে হয়তো বাধাগুলি তৈরি, সেগুলি যদি উত্তরণ করে তাহলে কিন্তু এই মানুষের পরিবর্তন আসবে এবং এখন যে দুঃখ লাঘব এই ট্রান্সজেন্ডার হিজড়া জনগোষ্ঠী করতেছে এটা হয়তো ভবিষ্যতে তাদের পোহাতে হবে না। জি ধন্যবাদ ম্যাম আপনাকে। আসলে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ফেসবুক লাইভে এই কলটি বা এই মিটিংটি আমরা প্রচার করছি। তো ফেসবুক থেকে যদি কোনো প্রশ্ন নুরিন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা এখন পাঠিয়ে দিই। ইতিমধ্যে জয়া ম্যামকে আরেকটা শেষ প্রশ্ন করতে চাচ্ছি জয়া ম্যাম এবং সারা ম্যাম দুজনকেই, যে আসলে কোভিড-19 এর সময় আসলে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, কিন্তু এই দুইটা সমস্যা যেটা আমরা আজকে তুলে ধরেছি, পারিবারিক সহিংসতা এবং আমাদের ট্রান্সজেন্ডার হিজড়া কমিউনিটির মার্জিনালাইজেশন, এই দুইটা সমস্যা আসলে এখন গভীর হয়েছে, কিন্তু এটা আসলে এখন নতুন করে না, এটা দীর্ঘ সময় ধরেই আছে। তো এর মানে হচ্ছে যে আমাদের মহামারী যখন শেষ হবে তখন এটা কোথাও চলে যাবে না, তখন আমাদের দরকার হচ্ছে এটার পিছে লেগে থাকা, এই সমস্যাটা প্রতিরোধ করার পিছে লেগে থাকা। এবং দুটো সমস্যাই আসলে খুবই সামাজিক মানে খুব বড় একটা সমাজ খুব বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো
যে বৈষম্যটা আছে সেটা ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে পেট্রিয়ার্কি বা ম্যাম যেটা বলেছেন, শুধু এমন না যে নারী শিকার হয়, পুরুষও অনেক সময় শিকার হয়, এবং বাচ্চারা মানে শিশুরা খুবই মানে বড় ধরনের শিকার এই সমস্যাটার। তো ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে পেট্রিয়ার্কি বলেন বা পিতৃতান্ত্রিক যে সমাজটা, ম্যাম আমরা চাবো যে ওই সমস্যাগুলো আমরা একটু প্রতিরোধ করতে পারি। তো ম্যাম এই বৈষম্যটার ক্ষেত্রে আপনি কি ধরনের অ্যাডভাইস দিবেন যে এই মানে একদম গভীরতম যে ইস্যুটা, যে এমন একটা চিন্তা যে হ্যাঁ আমি একজনের গায়ে হাত তুলতে পারি বা ভার্বালি অ্যাবিউজ করতে পারি, এটাকে আমরা মোকাবেলা একদম গড় থেকে কিভাবে করতে পারি? সারা ম্যামকে প্রথমে জিজ্ঞেস করবো। আমার মনে হয় আগে যেটা বলেছিলাম যে এই পরিস্থিতিতে আমরা দেখছি যে আমাদের স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্যের অধিকারের বিষয়ে আমরা বেশি সচেতন হচ্ছি আগের চাইতে, এবং সেই প্রেক্ষিতে আমার মনে হয় পারিবারিক নির্যাতন থেকে সচেতন হওয়ার একটা বড় সুযোগ এই সময় এসছে। আর যেটা বলছিলেন যে বৈষম্যের যে ব্যাপার, হিজড়াদের ব্যাপারে যে বৈষম্য, নারীদের ব্যাপারে যে বৈষম্য, অনেক সময় আসলে সংকটের মুহূর্ত থেকে নানান ধরনের সুযোগও বেরিয়ে আসে। একটি উদাহরণ যদি দিই অন্য প্রেক্ষিত থেকে, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের সময় অনেক নারীরা বাধ্য হয়ে বেরিয়ে আসছে ঘর থেকে কাজ করার জন্য, কারণ পুরুষরা তখন যুদ্ধে লিপ্ত ছিল। এবং দ্বিতীয় বিশ্ব ইউরোপের কথা বলছি, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পরে দেখা গেছে যে নারীরা তখন বলছে আমরা ঘরে ফিরবো না, আমরা কাজ করা শুরু করেছি ঘরের বাইরে, এখন আমরা কাজ চালিয়ে যেতে থাকবো। এবং তাই হলো, একটা বড় সামাজিক পরিবর্তন হয়ে গেল। একইভাবে আমাদের 70 সনে যখন একটি বড় সাইক্লোন হয়েছে, ওই সাইক্লোনের কারণে কিন্তু অনেকেই নিজের যেভাবে আপনারা আজকে কলটা করছেন, অনেকে যারা কোনোদিন এই ধরনের কাজগুলো করেনি, এমনকি ব্র্যাকের প্রতিষ্ঠাতা, ওরকম ব্যক্তিরা এসে একদম মাঠে নেমে সমস্যা মোকাবেলা করা শুরু করেছেন। তো আমার মনে হয় একই অবস্থায় কোভিড কে অবশ্যই বিশাল একটা সংকট, শুধু আমাদের জন্য না, আমাদের দেশের জন্য না, সারা পৃথিবীর জন্য। কিন্তু আমি খুবই আশাবাদী যে আমরা এইভাবে নামলে এই মুহূর্তে, এখনই কিন্তু বৈষম্য কনফ্রন্ট করার সময়, এবং এখনই এই সমস্যাগুলো কনফ্রন্ট করার সময়। আমার মনে হয় না যে পরে আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারবো, কারণ এই সময়ই তো আমাদের স্বীকার করতে হচ্ছে যে আমাদের সবারই মানে মানুষ হওয়ার কারণেই তো আমরা এই অধিকারগুলো দাবি করছি সকলের জন্য, তাই না? এই মুহূর্তে তো আর বলা যাচ্ছে না যে সেই হিজড়া, ও নারী, এই পুরুষ এই জন্য এই অধিকার পাবে, ও পাবে না। এটা একদমই, এই কথাটা এখন এই মুহূর্তে মনে হয় কেউই অ্যাকসেপ্ট করবে না। ধন্যবাদ ম্যাম আপনাকে। জয়া ম্যামের কাছে আমি একটু জিজ্ঞেস করতে চাবো যে আপনি নিজেও, আমি শুনেছি যে বৈষম্যের শিকার হয়েছেন। আপনার আপনার যে আমাদের যে ট্রান্সজেন্ডার হিজড়া কমিউনিটি প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয়। তো এই যে ধারণাটা যে এরা আমাদের থেকে আলাদা এবং তাই বলে এদেরকে আমরা হেনস্থা করতে পারবো বা কোনো ধরনের এরা আমাদের থেকে নিচে, এই ধারণাটা আসলে গড় থেকে আমাদের মানে তুলে ফেলতে হবে। তো ম্যাম আপনি আমাদেরকে কি অ্যাডভাইস দিবেন বা কি সাজেশন দিবেন এটাকে মোকাবেলা করার জন্য, মানে ইউথ তরুণ সমাজের সদস্য হিসেবে? আমি যদি বলি যে ট্রান্সজেন্ডার বলেন, হিজড়া বলেন, এরা তো আলাদা কোথার না, কারো না কারো পরিবারের সন্তান। তো পরিবার থেকে বিষয়টা যদি স্পষ্টভাবে বোঝার চেষ্টা করে যে আমার আমার আর দুইটা ছেলে মেয়ের থেকে একটা ট্রান্সজেন্ডার ছেলে হোক আর মেয়ে হোক, কেউ আলাদা নয়, এ আমার সন্তান, এবং তার যে তার যে প্রয়োজন এবং নিডগুলি ফ্যামিলি যাতে পূরণ করতে পারে, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে। এটা হলো পরিবারের ব্যাপার। তারপর রাষ্ট্রের যেসব নীতিমালাগুলি রয়েছে, সেখানে ট্রান্সজেন্ডার ইস্যুগুলিকে সঠিকভাবে ইনক্লুড করতে হবে, ইনক্লুড করে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এবং ট্রান্সজেন্ডার ইস্যুটা আমাদের শিক্ষা কারিকুলামে স্পষ্টভাবে নিয়ে আসতে হবে। এবং আমি যদি শিক্ষা কারিকুলাম না, যে প্রত্যেকটা মন্ত্রণালয় এই বিষয়গুলিকে ইনক্লুড করতে হবে। ইনক্লুড করলে তখন বিষয়গুলি অনেক স্পষ্ট হয়ে যাবে। তখন কিন্তু এই মানুষগুলির প্রতি যে বৈষম্য, সেগুলি থাকবে না। মানুষ যখন সেই বিষয়গুলি সম্পর্কে না জানে, তখনই তার ভিতরে একটা সেই মানুষ সম্পর্কে স্টিগমা এবং ডিসক্রিমিনেশন তৈরি। মানুষ যে ঘর থেকে বেরোয় হয়তো দেখে যে বাড়ি বাড়ি তারা আসছে বাচ্চা বাঁচানোর জন্য, অথবা দেখতেছে তারা দোকানে দোকানে টাকা উঠে
জি এছাড়াও যে পারে তারা যে আর্টিস্ট হতে পারে, তারা যে অভিনয় করতে পারে, এছাড়া তারা যে সরকারি বিভিন্ন বিভিন্ন দপ্তরের বিভিন্ন দায়িত্বগুলি তারা পালন করতে পারে, এই বিষয়গুলি আসলে সকলের মাথায় নেওয়া দরকার। এই জি বিষয়গুলি যখন রাষ্ট্র এবং রাষ্ট্রের চারিপাশের মানুষরা এটা মাথায় নিবে, তখনই কিন্তু এই জনগোষ্ঠী আহ, উন্নয়নের মুখে পাড়বে। ধন্যবাদ ম্যাম আপনাকে আপনার অ্যাডভাইসটার জন্য। এখন আমি নুরিনকে বলতে চাই যে আমাদের ফেসবুক থেকে যে কোয়েশ্চেন এসেছে সেই কোয়েশ্চেনটা একটু করতে, যাতে ম্যামরা অ্যান্সার করতে পারেন। অলরেডি চ্যাটে ট্রান্সলেট করে দিয়েছি, তুমি ওটা চাইলে দেখে ওটা বলতে পারো। আচ্ছা তো জয় আচ্ছা ম্যামের কাছে একটা প্রশ্ন ছিল যে এখন পর্যন্ত কোনো ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের কেউ কি কোভিড-19 আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে, এবং যদি অথরিটির কাছ থেকে কি প্রপার ট্রিটমেন্ট পেয়েছে? এটা জয় ম্যামের কাছে প্রশ্ন। জয় ম্যাম আপনাকে আপনার কাছে প্রশ্ন। জয়া ম্যামের কাছে প্রশ্ন করা হয়েছে যে ট্রান্সজেন্ডার বা হিজড়া কমিউনিটির কেউ কি এখনো করোনা ভাইরাসের শিকার হয়েছে কিনা, এবং শিকার হয়ে থাকলে কি তারা কি ধরনের স্বাস্থ্য হসপিটাল ফ্যাসিলিটিস বা হেলথ ফ্যাসিলিটিস পাচ্ছে? এখন পর্যন্ত এরকম কোনো সংবাদ আমাদের কাছে আসেনি যে ট্রান্সজেন্ডার মানুষ এবং হিজড়ারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে বা হয়েছে দুই একজন, এরকম মেসেজ এখন পর্যন্ত পাইনি। মেসেজটি হয়তো পেলে তখন বুঝতে পারবো যে তাদের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আচ্ছা, তখন আসছেন ডক্টর জুলিয়া আহমেদ, আমরা ততক্ষণে একটু কথা বলতে থাকি যে আমাদের কম্পিটিশনটা দিয়েই যেহেতু আমাদের স্টার্ট হয়েছে, ওয়ার্ডস ফর উইমেন কম্পিটিশন, তো আমাদের সাবমিশনস এসেছে অনেক জায়গা থেকে। আমি একটু বের করি কিছু কিছু সাবমিশনস যারা বাংলাদেশি না তাদের থেকেও এসেছে। ইন্ডিয়া থেকে একটা এসেছে, তারপর অস্ট্রেলিয়া থেকে এসেছে, তারপর ইংল্যান্ড থেকে এসেছে, থেকে এসেছে, এবং এরা সবাই বাঙালিও না। সো আমরা অনেক ওভারওয়েলমড হয়ে যাই যে এত দারুণ দারুণ সব সাবমিশন আসে। এবং আমরা আজকে অ্যাওয়ার্ড গিভিং সেরেমনিটা জুলিয়া ম্যামের বক্তব্যের পরে আমরা করব। সো আমরা আশা করছি যে আপনারা ততক্ষণ পর্যন্তও থাকবেন। যতক্ষণ জুলিয়া ম্যাম না আসেন ততক্ষণ আমরা জুলিয়া ম্যাম আসার আগে পর্যন্ত আমরা একটু কিছু জিনিস একটু পড়ি বা একটু রিইটারেট করি। তো সারা ম্যাম আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়েছেন, আমরা ওগুলো একটু বলবো। তো প্রথম হচ্ছে গিয়ে গভর্নমেন্ট হটলাইন ফর ভায়োলেন্স এগেইনস্ট উইমেন। তো আপনারা যদি নারী নির্যাতনের শিকার হন বা পারিবারিক সহিংসতার শিকার হন, তাহলে এই হটলাইনটা আপনি ফোন করতে পারেন, 109 হটলাইনটায় আপনি ফোন করতে পারেন। তারপরে ব্লাস্টের নাম্বারটাও ম্যাম আমাদের দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে 017152202220, এবং আমরা এটা আমাদের ফেসবুকেও লিখে দিব, যে এই নাম্বারগুলো আমরা সব লিখে দিব। তারপর ম্যাম বলেছেন যে ব্লাস্টের একটা অ্যাপ আছে যেটা আমরা ব্যবহার করতে পারি, যেখানে বিভিন্ন ধরনের আইনগত অ্যাডভাইসও দেওয়া হবে। তো ওই অ্যাপটাও আমরা ডাউনলোড করে ফেলতে পারি। তারপরে ম্যাম একটা বুকলেটও দিয়েছেন এবং বিভিন্ন ইনফরমেশনও দিয়েছেন। তো এখানে ম্যাম আরো বলেছেন যে সাইবার ল যেটা আছে এখন, সেটা অনেক জার্নালিস্টদেরকেও হেনস্থা করার জন্য ইউজ করা হচ্ছে। আমরা অনেক এরকম কেস জানি। তো এই ধরনের যদি কোনো সমস্যার শিকার হন, তাহলে
আমরা অবশ্যই ব্লাস্ট, ম্যাম বলেছেন যে ব্লাস্টকে আমরা কন্ট্যাক্ট করব, কারণ আসলে এখন সাইবার স্পেসটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। আমরা এখন যেটা বলে উই আর লিভিং অনলাইন, আমরা করোনা ভাইরাসের সময় অনলাইনেই বসবাস করছি, কারণ আসলে বের হওয়া তো পসিবল না। তো অনলাইন সেফটিটাও এখন অনেক ইম্পর্টেন্ট। আমরা আজকে অনলাইন সেফটি নিয়ে বেশি কথা বলিনি, কিন্তু অনলাইন সেফটি মানে অনলাইন হ্যারাসমেন্ট নিয়ে আমাদের ল আছে, আমাদের বাংলাদেশের ল আছে। তো আপনি যদি অনলাইন হ্যারাসমেন্টেরও শিকার হন, তাহলে অবশ্যই মানে অ্যাপ্রোপ্রিয়েট ল এনফোর্সমেন্ট কে আমাদেরকে জানাতে হবে, বা আমাদের সেই স্টেপটা নিতে হবে। আহ ইতিমধ্যে জয়া ম্যাম বলছেন যে উনি কানেক্ট হচ্ছে, তো ম্যামের জন্য আমরা একটু অপেক্ষা করব। জয় ম্যাম চলে এসেছেন। আচ্ছা, এই যে এসছে তোরা দেখতে পাচ্ছি আপনাকে। জি, জয় ম্যাম, কাউকে ম্যাম। হ্যালো, জুলিয়া ম্যাম কি শুনতে পাচ্ছেন? জুলিয়া ম্যাম, হ্যাঁ শুনতে পাচ্ছি অন্তরা, হ্যালো, কিন্তু খুব মানে আস্তে। ম্যাম আপনি কি এখন ভালো মতো শুনতে পাচ্ছেন? ভালো মতো শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা অবশেষে জুলিয়া ম্যামকে পেয়েছি আমাদের মাঝে। অনেক খুশি ম্যাম আপনাকে পেয়ে আমরা। ম্যাম আপনাকে আমরা অলরেডি ইন্ট্রোডিউস করে দিয়েছি, আবার একটু করছি যে আপনি সেক্সুয়াল রাইটস এবং হেলথ, সেক্সুয়াল রাইটস এবং রিপ্রোডাক্টিভ হেলথের এক্সপার্ট এবং ইন্ডিপেন্ডেন্ট কনসালটেন্ট, এবং আপনাকে আমরা আমাদের মাঝে পেয়ে আজকে অনেক কৃতজ্ঞ এবং খুশি। থ্যাংক ইউ ম্যাম আমাদের সাথে জয়েন করার জন্য। আমারও ভালো লাগছে জয়েন করতে পেরে। অন্তরা জি ম্যাম, আসলে আপনার সাথে কথাটা করোনা ভাইরাস স্পেসিফিক হবে না, এটা আসলে আমাদের জীবন মানে জীবনের প্রত্যেকটি অংশতেই এই ইস্যুগুলি প্রযোজ্য। তো আজকে আমরা আপনার সাথে ওই কথাগুলোই করতে চাই। তো ম্যাম, যেটা আমরা বললাম যে আপনি হচ্ছেন SRHR, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস এক্সপার্ট। তো আমরা একটু জানতে চাবো যে এটার মানেটা কি, SRHR মানে কি, এবং এটা আমাদের জীবনে কিভাবে অ্যাপ্লাই করে বা আমাদের জীবনে কিভাবে প্রযোজ্য SRHR। আচ্ছা, এসআরএইচ এর মানে সেক্সুয়াল প্রজনন স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, এটা তো মানে প্রথমত এটা তো আমাদের ওভারঅল হেলথের একটা পার্ট। এবং হ্যাঁ, অন্যান্য হেলথে যেমন রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম যেভাবে কাজ করে, এইভাবে প্রজনন স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য একইভাবে কাজ করে। কিন্তু এই বিশেষ করে প্রজনন স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য আমাদের জীবনের সাথে অনেকভাবে মিশে আছে, এই কারণে যেখানে দুটো বিষয় আর কি জড়িত। একটা হচ্ছে রিপ্রোডাকশন, আরেকটা হচ্ছে সেক্সুয়ালিটি। তো রিপ্রোডাকশন তো আমরা জানি এটা প্রক্রিয়েশনটাকে সাস্টেইন করছে, আর সেক্সুয়াল হেলথ তো সেক্সের সাথে জড়িত, এবং এটা খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে, কারণ আমরা সবকিছুর মধ্যে একটা বন্ডিং এর দরকার হয়। তো সেক্সুয়াল হেলথ এই বন্ডিংটা, ইন্টিমেসি, এই জিনিসগুলো তৈরি করতে অনেক সাহায্য করে। তো প্রজনন স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য আমার কাছে আর কি এটা একটা মানুষের জীবনে একদম সবচেয়ে বড় একটা এরিয়া, কারণ এই দুইটা এরিয়ার মধ্যে আর কি যেটা নানাভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। একটা যেমন হচ্ছে আমাদের যেমন আজকে টপিকটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স করোনার সময়, এটা যেমন সরাসরি একদম জড়িত। হ্যাঁ সরি, তুমি কি বলছিলে বলো।
ম্যাম একটা একটু আপনার ভিডিওটা কি অন করা যাবে ম্যাম? নিশ্চয়ই করা যাবে। জি, তাহলে আসলে কথাটা আমরা বুঝতে আরো সুবিধা হতো। কিন্তু তোমাকে আমি পাচ্ছি না অন্তরা, শুধু লেখা জুম, কিন্তু কোনো ছবি টবি কিছু নাই। আগে যেমন তোমার ছবিটা আমি দেখতে পাচ্ছিলাম। ম্যাম আপনি আহ, আপনার ছবিটা মনে হয়, আপনি যদি ভিডিওটা অন করেন তাহলে মেবি আপনি দেখতে পারবেন সবাইকে। তো ওই যে আমি আর কি ভিডিওর সাইনটাই তো দেখতে পাচ্ছি না, জাস্ট শুধু লেখা, আমার স্ক্রিনে কিচ্ছু নাই, শুধু লেখা জুম। আচ্ছা ম্যাম তাহলে ম্যাম আপনি আমরা কি পরে আরেকদিন করতে পারি? মানে এত তোমার ঝামেলা হচ্ছে। ম্যাম অসুবিধা নেই, আমাদের ম্যাম বেশি প্রশ্ন নেই আমাদের, আমরা আজকে করে ফেলি ম্যাম। ম্যাম আপনি যেটা বললেন যে এসআরইটা কেন ইম্পর্টেন্ট, আপনি বললেন যে একটা হচ্ছে গিয়ে ইন্টিমেসি এবং আরেকটা হচ্ছে গিয়ে রিপ্রোডাকশন। তো এই দুটো জিনিস তো আমাদের জীবনের খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। তো ম্যাম আপনি যেটা আপনি জানেন যে এরকম যে অরোধ্য ফাউন্ডেশন আমরা সেক্সুয়ালিটি এডুকেশন নিয়ে প্রথমে কাজ করছি, কম্প্রিহেন্সিভ সেক্সুয়ালিটি এডুকেশন। তো ম্যাম আপনাকে আমরা জিজ্ঞেস করব যে এই শিক্ষাটা এটার মধ্যে অনেক কিছু আছে, নিজেদের শরীর সম্পর্কে ধারণা, তারপরে হ্যারাসমেন্ট কিভাবে প্রতিরোধ করতে হয় সেই ধারণা, অনেক ধারণা এটার মধ্যে আছে। তো ম্যাম এইটা শেখানোর সবচেয়ে মানে এইটা কোন বয়স থেকে আসলে আমাদের শেখানো উচিত, এটা আপনাকে জিজ্ঞেস করতে চাই। স্কুল কলেজ হোক বা বাসায় হোক, যেখানেই হোক, এটা কোন বয়স থেকে আসলে আমাদের শুরু করা উচিত? আমার কাছে মনে হয় এটা একদম ছোট বয়স থেকে শুরু করা উচিত। তুমি বলতে পারো যখন একটা বাচ্চার বয়স 7, তো এই 7 বছরে তো সে সেক্সুয়াল হেলথ সম্পর্কে শিখবে না, সে শিখবে প্রজনন স্বাস্থ্যর, মানে কিভাবে আমাদের শরীরের অ্যানাটমিক্যাল, এটা আমি বলছি, মানে এটা কাজ করে কিভাবে, আমাদের শরীরে জিনিসটা আর কি কিভাবে আছে, এবং আমি পৃথিবীতে কিভাবে আসলাম, এই প্রশ্নটা। তো তুমি ধরতে পারো, হ্যাঁ, অনেক অনেক মানে ফাউন্ডেশন তৈরি করার জন্য এটা অনেক 6 বছর 7 বছর থেকেই শুরু হবে, ক্লাস 2 3 থেকেই শুরু হতে পারে। তবে এখানে যেটা ইম্পর্টেন্ট, এটা আর কি ধাপে ধাপে টেইলর মেড করতে হবে। একটা হচ্ছে এজ, আরেকটা হচ্ছে মানে জেন্ডার, দুইটাকে মাথায় রেখেই করতে হবে। তবে তুমি যেহেতু সেক্সুয়ালিটি এডুকেশনের কথা স্কুলে বলছিলে, আমার কাছে আমি আর কি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি যে আমাদের টিচারদের এই বিষয়ে এবং প্যারেন্টস যারা নাকি সবচেয়ে কাছের আর কি স্টুডেন্ট, এই দুটো অ্যাক্টরের মানে কাছে এই দুটো বিষয় খুবই অবসকিউর, একদমই ঝাপসা। জি ম্যাম, আসলে এটাই আমাদের নেক্সট কোয়েশ্চেন ছিল যে শিশুরা সেক্সুয়াল এবং ফিজিক্যাল অ্যাবিউসের শিকার অনেক বেশি হয়, এবং আসলে এটা তাদের বাবা মা এবং টিচারদেরকে তারা বলতেও পারে না, কারণ তারা ফার্স্ট অফ অল বুঝেও না যে কি হয়ে এটা যে অ্যাবিউস ছিল তারা বুঝে না, এবং তারপরে বুঝলেও তারা অনেক সময় বলতে পারে না দ্বিধাদ্বন্দ্বর কারণে। তো ম্যাম আপনার কাছে প্রশ্ন যে আমরা প্যারেন্টস এবং টিচার্সদেরকে কিভাবে তাদেরকে বোঝাতে পারি যে এই এডুকেশনটা বা এই ইনফরমেশন গুলো খুবই জরুরি, এবং এটা স্কুলে এবং বাসাতে দু জায়গায় আমাদের তোমার কথাগুলো বলতে এত হবে কেটে আমাদেরকে। গেছে, আমি আসলে কিছু আচ্ছা ম্যাম, সমস্যা নাই, আমি রিপিট করছি। ম্যাম কি শুনতে পাচ্ছেন না এখন? আচ্ছা, জুলিয়া ম্যামের কানেকশনটা মনে হয় অনেক প্রবলেম হচ্ছে দেখে উনি আচ্ছা, আমি ম্যামের সাথে একটু কথা বলছি। এর মধ্যে আমাদের সাথে আমাদের দুজন কো ফাউন্ডার্স আছেন, দেবপ্রিয় বিশ্বাস এবং নুরিন সুহাইলা আসজাদ। আমরা সেক্সুয়ালিটি এডুকেশন এটা নিয়ে আপনারা একটু কথা বলতে থাকেন। আমি জুলিয়া। দেবপ্রিয়, ইউ স্টার্ট। আমি আসলে জয়েন করেছি এখন ভোর 6:30 দেশ থেকে।
হ্যাঁ, বলো কি নিয়ে কথা বলবো। আমি অরধ ফাউন্ডেশনের কো-ফাউন্ডার, আর মেইনলি আমি জেন্ডার ডিসক্রিমিনেশন, সেক্সুয়াল ক্রাইম এগুলো সলভ করে আমরা কিভাবে ভিডিও অথবা মিডিয়া ইউজ করে এই জিনিসগুলো এডুকেশনের সেক্টরে কিভাবে কাজ করতে পারি, এটা নিয়ে আমি শুরু থেকে প্যাশনেট ছিলাম, যে কারণে আমি অরধ ফাউন্ডেশনের সাথে শুরু থেকে কাজ করতে খুবই এক্সাইটেড ছিলাম আর খুবই প্যাশন ছিলাম। যদিও আমার স্টাডিজ এর দিকে আমি ফিজিক্স ফিজিক্স ফিজিক্সে এখন রিসার্চ করছি। এইদিকেও আমি এখনো এই কারণে অরথ ফাউন্ডেশনের সাথে যতখানি পারি কাজ করে যাচ্ছি। আর এখন COVID-19 লকডাউন আর সরি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন জুলিয়া ম্যাম কি আসছেন? হ্যাঁ, জুলিয়া ম্যাম তো আছেন। আমি তোমাদেরকে দেখতেও পাচ্ছি, একজন খুব হ্যান্ডসাম একটা ছেলেও দেখতে পাচ্ছি। ম্যাম ভিডিওর সাইনটা আচ্ছা ম্যাম, কানেক্ট করতে পারছি। আচ্ছা ম্যাম, এখন যেহেতু হচ্ছে যে হ্যান্ডসাম ছেলেটাকে দেখতে পাচ্ছেন সে আমাদের একজন প্রতিষ্ঠাতা, উনি এখন ইউএসএ তে পিএইচডি করছেন। ম্যাম আমরা আমাদের কোয়েশ্চেনে ফিরত যাব। তো ম্যাম আপনি বলেছেন যে 7 বছর বয়স থেকে আসলে আমাদের শুরু করা উচিত এই এডুকেশনটা। তো আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে শিশুরা যেহেতু সেক্সুয়াল যৌন এবং শারীরিক অ্যাবিউসের অনেক বড় শিকার হন, তাহলে এটা যদি এত বড় একটা সমস্যা থাকে তাহলে আমাদের অবশ্যই প্রয়োজন এডুকেশনটা দেওয়া, যাতে এটা প্রতিরোধ করা যায়। তো প্যারেন্টস বা অভিভাবক এবং শিক্ষকদের আমরা কিভাবে কনভিন্স করতে পারি যে এই এডুকেশনটা আসলে দরকার, এবং আমরা তাদের কাছে কিভাবে পৌঁছাতে পারি? জুলিয়া ম্যাম, জুলিয়া ম্যাম কি শুনতে পাচ্ছেন? জুলিয়া ম্যাম মনে হয় শুনতে পাচ্ছেন না। এই তো আবার দেখতে পাচ্ছি অন্তরা তোমাকে। আচ্ছা ম্যাম, দেখতে না পেলেও সমস্যা নাই ম্যাম, আপনি শুনতে পারলেই হবে আর আপনার কথা শুনতে পারলেই হবে। তো ম্যাম আপনি কি ম্যাম বলো। ম্যাম আপনাকে যে প্রশ্নটা করেছি যে টিচার্স এবং প্যারেন্টসদেরকে আমরা কিভাবে কনভিন্স করতে পারি বা কিভাবে বোঝাতে পারি যে এই এডুকেশনটা তাদের বাচ্চাদেরকে দেওয়া প্রয়োজন। এটার আসলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স অলরেডি আছে। আমি একটা প্রজেক্ট গভর্নমেন্টে রিভিউ করেছি, এটা হচ্ছে জেনারেশন ব্রেকথ্রু। আরেকটা হচ্ছে এনজিওদের, এটা হচ্ছে ইউনাইট ফর বডি রাইটস। ওরা দুটো প্রজেক্টে ওরা কিন্তু টিচারদেরকেও অ্যাক্সেস করছে, প্যারেন্টসদেরকেও অ্যাক্সেস করছে, মানে এটা অ্যাক্সেস করা যায়। আর আমি পার্সোনালি যখন কনসালটেন্সি করে মানে ফোকাস গ্রুপ ডিসকাশন গুলো করি, আমি দেখেছি যে প্যারেন্টসরা এবং টিচার্সরা খুবই আগ্রহী এটা শুনতে আর কি। জি, তো এটার উপরে একটা বই আছে, আমি তোমাকে যেটা বলেছিলাম, এখানে আমরা ভালো একটা পজিটিভ ট্রেন্ড দেখতে পাই, প্যারেন্টস এবং টিচার্সরা অনেকে কনভিন্স হচ্ছে এবং নিজেদের স্কুল এবং বাসায় এই জিনিসগুলো নিয়ে কথা বলছে। তো ম্যাম এই জিনিসগুলো নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে বলছে জি, তো এটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কনসেন্ট বা সম্মতি। তো ম্যাম আপনার কাছে জানতে চাচ্ছি যে কনসেন্ট বা সম্মতি আপনার কাছে এটার মানে কি? জুলিয়া ম্যামের কাছে।
কনসেন্ট এমনি হচ্ছে যে এটার মাধ্যমে আমরা আর কি একটা কোনো কিছু মানে পাওয়ার অথবা জানার একটা সম্মতি নিয়ে নিই, সম্মতিপত্র। তো কনসেন্টটা এসআরএইচআর এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখা যাচ্ছে যে মানে বাবা মারা, অভিভাবকরা যে কারণে বেশি শঙ্কিত থাকেন, যে বিষয়টা আমি ওখানে আলোকপাত করছি, কনসেন্টের সাথে রিলেট করতে চেষ্টা করছি। সাপোজ একটা মেয়ের সাথে একটা ছেলের পরিচয় হলো, একটা পর্যায়ে গিয়ে ছেলেটা মেয়েটাকে প্রপোজ করলো, এবং মেয়েটা কিন্তু সম্মতি যে দেবে মানে বিষয়টাই তার জানা নাই, এবং সম্মতি যে তাকে কতভাবে সাহায্য করতে পারে আনওয়ান্টেড প্রেগন্যান্সি এগুলো থেকে মানে বের হয়ে আসছে। কথা আসলে শোনা যাচ্ছিল না, ম্যামের আসলে আগেই বলেছিলেন যে কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। তো আসলে ম্যামের থেকে আমরা যতটুকুই কথা বলতে পেরেছি, কিছু ইম্পর্টেন্ট জিনিস শিখতে পেরেছি, যে কনসেন্ট আসলে মানে কি এবং এসআরএইচআর মানে কি, এবং আসলে কোন বয়স থেকে আমরা শুরু করতে পারি এই শিক্ষাটা। তো ম্যামের সাথে আমরা অবশ্যই আরেকদিন কথা বলার চেষ্টা করব অরধর প্ল্যাটফর্মটা ইউজ করে। তো ম্যামের সাথে আসলে এখন কথা বলাটা পসিবল হচ্ছে না। তো আমাদের আসলে এখন আরো অনেক কাজ বাকি আছে। সো নুরিন, এখন ইউ ক্যান টেক ওভার এন্ড স্টার্ট দি অ্যাওয়ার্ড সেরেমনি। আচ্ছা, ব্রেক রুমটা আমাদের সব পার্টিসিপেন্টসরা এখন কারেন্টলি অন্য একটা জুমের আরেকটা ব্রেক রুমে আছে। আমি আমাদের হোস্ট ইকরামকে একটু রিকোয়েস্ট করব ওদেরকে পার্টিসিপেন্টসদেরকে একটু আমাদের সাথে জয়েন করানোর জন্য ব্যবস্থা করে দিতে। আচ্ছা, মিনওয়াইল যতক্ষণ ওরা জয়েন করছে আমি কিছু স্ট্যাটিস্টিক্স বলি। আমাদের যেটা আমি আগে বলছিলাম যে আমাদের সাবমিশনস অনেকগুলো এসেছে, তার মধ্যে থেকে আমরা জাস্ট টপ 15% মতো আমরা উইনার্স নমিনেট করতে পেরেছি, উইনার্সদেরকে অ্যাওয়ার্ড করতে পারছি। আর আমাদের অনেক জায়গা থেকে আমরা যেটা এক্সপেক্ট করিনি, আমরা ভেবেছিলাম এটা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু অস্ট্রেলিয়া বলেন কিংবা ইংল্যান্ড বলেন, ইউকে বলেন, ইউএসএ বলেন, ইন্ডিয়া থেকে একজন এসেছেন এবং উনি আজকে আমাদের সাথে প্রেজেন্ট আছেন, ডক্টর গায়ত্রী বিলাল। অনেক ইন্টারেস্টিং, মানে আমাদের কাছে বিষয়টা বেশ ইন্টারেস্টিং লেগেছে, এবং এক একটা সাবমিশন এত হাইলি কোয়ালিফাইড, আমাদের জাজেসদের অনেক ডিফিকাল্ট একটা টাইম হয়েছে মানে ওদেরকে জাজ করা। সো উই হ্যাড 3 judges for each of our language category. We had a Bangla category and আমাদের একটা ইংলিশ ক্যাটাগরিও ছিল। তো বাংলা ক্যাটাগরির জন্য 3টা জাজ ছিল, ইংলিশ ক্যাটাগরির জন্য 3টা জাজ ছিল। সো এরকম করে আমাদের জাজিং হয়েছে। সো we made sure যে all 3 judges যেভাবে মার্ক করে তাদের অনুযায়ী আমরা আমাদের 15% টপ 15-দেরকে অ্যাওয়ার্ড করি। সো আমি আর সবাই কি চলে এসেছেন? I think yes, I can see everyone here. All right, I can see everyone now. And I'll start the slideshow. I don't like it, so I know you tell us, but like whatever. All right, everybody else, please mute your mics. সবাই একটু আপনাদের মাইকগুলোকে একটু মিউট করেন, তাহলে অনেক ভালো হয় আমাদের জন্য। Since we have people from many different parts of the country, so আমাকে ইংলিশ আর বাংলার মধ্যে, so I have to like switch between English and Bangla. So all right, so let's start. So at first, I would like to thank the crew behind the webinar. যাদের ছাড়া এই ওয়েবিনারটা একেবারেই সম্ভব হতো না। They are Ikram Hussain Akif. He's the one who is hosting our webinar. খুবই এরা প্রত্যেকেই অনেক হার্ড ওয়ার্ক করেছে। রোজশা হচ্ছে আমাদের সাথে আছেন আজকে, এরা সবাই আমাদের সাথে আছেন। রোজশা আমাদের জাজেসদের মার্কস কম্পাইল করা, সব গ্রেডিং কম্পাইল করা, সবার সাথে কথা বলা। তানিশা আর মুস্তফা এরা হচ্ছে সব পার্টিসিপেন্টসদেরকে গিয়ে কন্ট্যাক্ট করা, সব পার্টিসিপেন্ট লিস্ট কম্পাইল করা, এগুলো অনেক কাজ করেছে এদের এগুলো এই পুরো ওয়েবিনারের পিছনে। এই জন্য আমরা অরধ ফাউন্ডেশন থেকে তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। And a big shout out to you four. Thank you very much, and everybody else in Orodha as well
ফর অর্ধর প্রত্যেকটি মানুষই আমাদেরকে ছোট ছোট হেল্প করে বলুক, কিছু কিছু দিয়ে আমাদেরকে হেল্প করেন। আচ্ছা, আমাদের এখন যেহেতু আজান এখানে একটু স্টার্ট হয়েছে, সো I think I have to mute myself, নাহলে আমার কথা শোনা যাবে না। দেবপ্রিয়, can you take over? একটু like can you talk for a little bit? আচ্ছা, I সমস্যা think নেই। হ্যাঁ আমি বলতেছি, সমস্যা Antara নেই। should take over. আচ্ছা, তো আজান দিচ্ছে দেখে আমরা একটু পজ করেছি। আমি একটু জুলিয়া ম্যামকে আমরা যে ধরনের কথাবার্তা বলছিলাম সেটা আমি একটু রিইটারেট করতে চাচ্ছি। আমরা আসলে ফেসবুকে কয়েকটা কোয়েশ্চেন পেয়েছি, আমরা ওটা নিয়েও একটু কথা বলবো। যেরকম একটা কোয়েশ্চেন আমরা পেয়েছি যে হোয়াট ক্যান চিলড্রেন ডু when their parents are a threat to them in the house? What form of legal protection can they expect in Bangladesh? এটা অনেক ভালো একটা এবং ডিফিকাল্ট একটা প্রশ্ন সাদিয়া জামান করেছেন। তো আমি ম্যামদের কাছ থেকে মানে তথ্য গ্যাদার করে আমি যতটুকু বলতে পারবো আমার নলেজ থেকে, সেটা হচ্ছে যে আপনি যদি জানেন যে আসলে কোনো শিশু তার নিজের বাসায় ভায়োলেন্সের শিকার হচ্ছে, তাহলে এটা আসলে একটা সমাজের দায়িত্ব হয়ে যায় ওই শিশুটাকে রক্ষা করা বা ওই শিশুটার সাহায্য করা। তো এই শিশুটার বাকি ফ্যামিলি মেম্বার যারা আছেন, সেটা দাদা দাদি হতে পারে, চাচা চাচি, মামা মামি হতে পারে, আমার মনে হয় যে এই মানুষগুলা তখন হেল্প করতে পারে সেই শিশুটাকে একটা আশ্রয় দেওয়া, সেই শিশুটাকে রক্ষা করা, তখন আমার মনে হয় তাদের দায়িত্ব হয়ে দাঁড়ায়। কারণ আসলে বাংলাদেশের সোশ্যাল সার্ভিসেসটা কতটুকু স্ট্রং সেটা আমরা জানি না। তো আমরা পুলিশের সহযোগিতা নিব এবং এই লিগ্যাল যত ধরনের আইন আছে সেগুলো মেনে চলবো, কিন্তু এখানে ফ্যামিলির একটা বড় দায়িত্ব হয়ে দাঁড়ায় আসলে। তারপরে আমরা ফেসবুকে আরো প্রশ্ন পেয়েছি যে সাইবার ল নিয়ে আমাদের একজন বলেছেন যে এখানে আমাদের যে সাইবার স্পেসে যে ধরনের হ্যারাসমেন্ট হয় ওটা নিয়ে সাইবার লটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা অবশ্যই একমত। তো এখানে আসলে সাইবার লটা অনেক ভাবে ইউজ করা হচ্ছে। আইসিটি অ্যাক্ট, যেটাকে আইসিটি অ্যাক্ট, সরি, ওটা তো ডিফারেন্ট, কিন্তু সাইবার ক্রাইম একটা সেক্টর আছে এবং ল আছে। তো আপনারা যদি কেউ সাইবার হ্যারাসমেন্টের শিকার হন, তাহলে এটার জন্য আমাদের একটা ডেডিকেটেড উইং আছে, মানে ল এনফোর্সমেন্ট সাইবার ক্রাইম একটা উইং আছে। আপনারা অবশ্যই মানে সেখানে কমপ্লেইন করা বা সেখানে পদক্ষেপ নেওয়া ওটা অবশ্যই করবেন। তো নুরিন এখন কথা বলতে পারবা? Okay, so as I was saying, thanks to all these members who helped us make this webinar a success. এখন আমরা যাব winners for Bengali, মানে বাংলা ক্যাটাগরির পিছনে যতগুলো উইনার্স আছে তাদেরকে আমরা আগে অ্যাওয়ার্ড দিব। তার প্রথমে আমরা আগে জাজেসদের কথা বলে নিই। We had some really qualified judges. For example, স্পেশালি আমাদের যে ফাইনাল যে জাজ ছিল শারমিন আক্তার, তিনি হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা বাংলা, এবং তিনি 16 বছর ধরেই একটা 16 বছর ধরেই বাংলা পড়িয়ে আসছেন। এবং শাশ্বত রায় এবং মাহির এরা সকলেই খুবই কোয়ালিফাইড জাজেস। এবং আমি আর দেরি না করে আমি আমাদের যে সেকেন্ড পজিশন পেয়েছে তার নাম বলবো এখন। And the person who got second position is Lamia Mohsin. Lamia Mohsin কি আমাদের সাথে আছেন? I don't think so. Okay, and let's hear from. Okay, all right. So আমাদের এখন first position হচ্ছে বাংলার জন্য অনিন্দিতা দাস। অনিন্দিতা দাস হচ্ছে বার্নার্ড ইউনিভার্সিটি থেকে নিউ ইয়র্কে, এবং তিনি টাইম ডিফারেন্সের জন্য আমাদের সাথে আর যোগদান করতে পারেনি। বাট আই হোপ অনিন্দিতা দাস এইটা আজকে ফেসবুক লাইভ থেকে দেখে জিনিসটা পরে জেনে নিতে পারবেন। আমরা সব
সব পার্টিসিপেন্ট এবং সব উইনার্সদেরকে আমরা সার্টিফিকেট পাঠাবো এবং করোনা ভাইরাস এই সিচুয়েশনটা শেষ হওয়ার পর আমরা সব উইনার্সদেরকে ক্রেস্টও পাঠাবো। আচ্ছা, সো অনিন্দিতা আমার ফ্রেন্ড, আমি জানিয়ে দেবো। আচ্ছা, জানিয়ে দিও। লামিয়া মোহসিন কোথা থেকে বলে দাও। আমি সেটা আমাদেরকে বলা নেই। আচ্ছা ঠিক আছে। তো আমরা ইংলিশ ক্যাটাগরির উইনার্সদের কাছে চলে যাব। সো ইংলিশের পিছনে যে জাজেস ছিল তারাও এক একজন প্রচন্ড কোয়ালিফাইড, স্পেশালি আমাদের যে মানে আমাদের শর্ট লিস্টার্সদের মধ্যেও ইংলিশ ডিপার্টমেন্টের কিছু ইংলিশ ডিপার্টমেন্টের জাজেস ছিল, প্লাস সুদীপ্ত অনেক ভালো একজন ডিবেটার এবং খুবই ভালো একজন ইংলিশ স্পিকার অ্যান্ড ইংলিশে অনেক দক্ষ এবং সে নিউজ পেপারেও লিখে আসছেন। তাছাড়াও আমাদের যে ফাইনাল যে জাজ ছিল সারিহা বুশরা দিশা আপু, সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইংলিশ থেকে। সো a big shout out to all the judges who worked extremely hard to make this a success. So আর দেরি না করে আমরা ইংলিশ ক্যাটাগরি উইনার্সদের কাছে চলে যাব। ইংলিশে আমাদের একটু বেশ অনেকগুলো সাবমিশনে এসেছে। We had a lot of submissions from English. I'm going to be translating everything because we have a few non-Bangla speakers here as well. So I will be speaking both English and Bangla. Acha, so the 5th position goes to Adiba Uddin. Well, congratulations, Adiba. Unfortunately, she's not here with us today. So I'll just go on to the 4th position. And the 4th position goes to Ramisha Rahman. Is Ramisha with us here today? I am, yeah. Hello. Ikram, can you show Ramisha? Hi, Ramisha. We're so glad. And congratulations to you for winning the 4th position. Thank you so much. Yeah. Did not expect that. No. Yeah. We'll be sending you your prize. Well, we'll be sending you the certificate as well by tonight. But the crest, you just have to wait until all the markets. Yeah. Okay. Thank you. Okay. So we will now go to the 3rd position. The 3rd position goes to Noshin Tabassum. Is Noshin with us here today? Okay, so I guess she's not. That's okay. All right, so we will now go to our 2nd position, which goes to Noshin Nabila. Is Noshin here with us today? Okay, no. So finally, we are going to be announcing the 1st position for Words for Women English category essay and poetry competition. And the winner is Mazabin Rashid Fariha. Congratulations, Mazabin. We're really proud of all the winners, and we are just so happy that so many people participated here at the award ceremony. And I hope that we hope that you guys had an amazing time. My internet connection is unstable for some reason. Okay, and to everyone who participated, thank you so much for being here with us today. Ikram, could you shift the spotlight of the video? Wait, is Mazavin here? Oh yeah, Mazavin is here. Yes, Mazavin. Oh, wait. Thank you. Yeah, absolutely. You can switch on your video if you want to.
Hi. Congratulations on being first. Thank you. I'm so surprised. Like, wow, that's crazy. Okay. All right. So that will be the end. Did we miss out on any of the winners? I don't think so. All No. right. So Ikram, switch back the spotlight. Yeah. No. Okay, so let's just thank our speakers one last time. Yes. I'll move this over to Antara now. Okay, so we want to end our program right here. We had Sarah Hussain with us, who is a barrister or a lawyer at the Supreme Court of Bangladesh, and also the executive director of BLAST, Bangladesh Legal Aid Services and Trust. We talked to coronavirus and the increase in domestic violence. We hope that if any of you hear of any case of domestic violence around you or get to know about it, you will take the steps that we discussed today. We also we also hope that the voluntary organizations who are distributing food now will keep the transgender community in their minds during their work. We had Dr. Julia Ahmed with us. She could not participate throughout the entire webinar, but we got some valuable insight from her as well. She is an SRHR expert. So I just want to thank all three speakers so much for being a part of our webinar. They, kept constant correspondence with me and helped me out a lot. So yeah, over to you, Noreen. Hello. Yeah, thank you very much to everyone who participated today, be it as a competitor or as a speaker or as a crew or as viewers. Thank you very much for being here with us today. And that will be the end of our webinar. And have a good day. And shobaike Ramadan Mubarak. Thank you.